প্রায় ৩ মাস ধরে চাকরির পেছনে ঘুরছি, কিন্তু কোথাও চাকরি পেলাম না। আর পাবই বা কী করে? আমার তো আর কোনো মামা খালু নেই। আর এত টাকা ঘুষ দিয়েও তো আমি চাকরিতে নিতে পারবো না। আমার বাবা মার এত সামর্থ্য নেই। মন খারাপ করে বসেছিলাম নদীর তীরে। সেই সময় দেখি আয়েশা আমার দিকে ছুটে আসছে। অভি, এই অভি, তোকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি, তুই কি জানিস? হুম, কোথায় থাকিস তুই বল তো? তাড়াতাড়ি বাড়ি চল, বড় আব্বুর শরীর ভীষণ খারাপ। কি বলছিস এসব? তাড়াতাড়ি চল। তারপর আমি আর আয়েশা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি গিয়ে দেখি আব্বু বিছানায় শুয়ে আছে। কি হয়েছে আব্বু তোমার? বাবা, আমার শরীরটা তো খারাপ, ঘরে চাল ডাল কিছুই নেই। কি রান্না করবে তোর মা? বাবা, কিছু না মনে করলে রিক্সাটা নিয়ে একটু বের হবে প্লিজ বাবা। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। আর আসার সময় দেখি তোমার জন্য ঔষধ নিয়ে আসবো। বাবা মাকে আসছি বলে আব্বুর রিক্সাটা নিয়ে বের হলাম। আপনাদের পরিচয়টা দিয়ে দেই, আমি অভি ইসলাম আসিফ, নিম্নবিত্ত পরিবারের ছেলে। অনার্স কমপ্লিট করেও চাকরি না পাওয়া একজন বেকার ছেলে। বাবার রিক্সাটা নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছি। এমন সময় দুইটা ছেলে আমার দিকে এগিয়ে এলো। তাদের আমি ঠিকই চিনতে পেরেছি, তারা আমাদের ক্লাসে সহপাঠী ছিল। এই যে মামা, চোরহাট যাবা? দোস্ত দেখ, এই ছোট লোক ছেলেটা না যে আমাদের সাথে পড়তো? এবার সাকিব আমার দিকে একটু ভালো করে লক্ষ্য করলো। এবার হয়তো চিনতে পেরেছে। হ্যাঁ, এই তো সেই ছোট লোক। কি করে এত দূর পর্যন্ত পড়াশোনা করে শেষ পর্যন্ত রিক্সা চালানো শুরু করলি? এই জন্যই বলে গরিবদের বেশি দূর পর্যন্ত পড়ালেখা করতে নেই। এতদিন তোর বাবা তোর উপরে যে টাকাগুলো খরচ করেছে সেগুলো সব বৃথা গেল। আমি মুচকে হাসি দিয়ে তাদের প্রশ্নের জবাবে বললাম, ভাইয়া, বর্তমান যুগের অবস্থা কি জানেন? জানেন না, আর জানবেনই বা কী করে? আমাদের মতো তো আর রোদে পুড়ে মাসের পর মাস ধৈর্য ধরে চাকরি খুঁজতে হয় না আপনাদের। আপনাদের টাকা আছে, আপনাদের লোক আছে। এখন যদি বলেন তো এখনই আপনার চাকরি কনফার্ম। কেন জানেন? বর্তমান সময় মানুষ যোগ্যতা খুব কমই দেখে, এখন শুধু দেখে টাকা। যার কারণে আমি হয়তো হেরে গেছি। তা ভালোই বলতে শিখেছিস দেখছি। দেখেছিস তো টাকার পাওয়ার। আমাদের যখন খুশি তখন যা নয় তাই করতে পারি, কিন্তু তোরা পারিস না, কারণ তোদের কাছে কোনো টাকা পয়সা নেই। এই কথাটা বলেই সাকিব আর ইমন অট্টহাসিতে মেতে উঠল। আমি শুধু তাদের এ কথাটাই মনে মনে বললাম, এত অহংকার করে লাভ নেই, নিশ্চয় অহংকার পতনের মূল। তারপর সাকিব আর ইমনকে চৌরাহাস নামিয়ে দিয়ে আবার আরেকটি ভাড়া নিয়ে আরেকটি গন্তব্যস্থলে গেলাম। এভাবেই দিনটা চলে গেল। প্রায় 500 টাকার মতো হয়েছে, তার বেশি আর পারলাম না। যাই হোক, সেই টাকাগুলো দিয়ে বাবার জন্য কিছু ঔষধ এবং কিছু মোটা চাল ও ডাল নিয়ে গেলাম। আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের জন্য মোটা চালই অনেক। আমাদের তো আর চিকন চাল কেনার সাধ্য নেই। বাবা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? কি বলছো বাবা? আমার কোনো সমস্যা হয়নি, বিশ্বাস করো। রিক্সা চালিয়ে যে তোমাদের মুখের হাসিটা দেখতে পাচ্ছি, এটাই বা কম কিসের বলো? তারপর চাল ডালগুলো মাকে দিলে মা রান্না বসায়। আমি একটু বিশ্রাম নিতে নিচ্ছিলাম, সে সময় আবার আয়েশা এলো আমার কাছে। তোকে কখন থেকে দেখছি, তুই তোর হাতটা কেমন জানি লুকাচ্ছিস। তোর হাতটা আমাকে দেখা। কেন? আমার হাত তোকে দেখাবো কেন? কিছু হয়নি তো আমার হাতে। না, আমাকে মিথ্যে বলবি না, তোর হাতে তো কিছু একটা হয়েছে। আমাকে দেখা বলছি, দেখা। তারপর আয়শা জোর করে আমার হাতটার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আমার হাতের তালুতে ফোসকা পড়ে গেছে, আর পড়বেই বা না কেন? আমার তো রিক্সা চালানোর অভ্যাস নেই। তোর হাতের এই অবস্থা আর তুই আমাকে কিচ্ছু বলিসনি কেন? আমাকে কষ্ট দিতে তোর খুব ভালো লাগে তাই না? কি বলছিস এসব? তোকে কষ্ট দিতে আমার আবার ভালো লাগবে কেন? আমার এমনি ইচ্ছে হয়নি, তাই হাতটা তোকে দেখাইনি। আচ্ছা হয়েছে, বস, আমি দেখি কোনো জায়গায় মলম পাই নাকি, তাহলে হাতে লাগিয়ে দিচ্ছি, ব্যথাটা কিছুটা কমবে।
আমি আয়েশাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই। সে আমাকে এতটা পরিমাণে ভালোবাসে তা বলে বোঝাতে পারবো না। খুব যত্ন নেয় আমার। ও, আয়েশার পরিচয় তো আপনাকে দেওয়া হলো না। আয়েশা হলো আমার ছোট চাচার মেয়ে। ও যখন খুব ছোট্ট সে সময় তার বাবা মা একটি ট্রাক চাপায় মারা যায়। তারপর থেকে সে আমাদের কাছে বড় হতে থাকে। কিছুক্ষণ পরে কোথা থেকে আয়েশা মলম জোগাড় করে এনে আমার হাতে লাগিয়ে দেয়। আমার ব্যথাটা তারপর আস্তে আস্তে কিছুটা কমে যায়। আস্তে আস্তে দিন যেতে লাগলো, কিন্তু কোথাও চাকরি পেলাম না। আর চাকরির পাওয়ার আশাও ছেড়ে দিয়েছি, কেননা এখন টাকা ও মামা খালু না থাকলে চাকরি পাওয়া যায় না। বাবার সাথে আমিও একটা রিক্সা নিয়ে পরিবারের হাল ধরা শুরু করেছি। কিছু তো একটা করতে হবে, নইলে তো আমরা কিছুতেই চলতে পারবো না। কলেজে আমার একটা বন্ধু বান্ধবী ছিল না, কিন্তু কেন ছিল না তা জানবেন। তার কারণ হলো আমি গরিব বলে। আমি তো আর সবার মতো নতুন পোশাক আশাক পরে পরিপাটি হয়ে কলেজে যেতে পারতাম না। আমার যা জুড়তো তাই পরে কলেজে আসতাম। তার জন্য সবাই আমার থেকে দূরে থাকতো। সবাই আমাকে ছোট লোক খ্যাত বলে অপমান করত, কিন্তু এসব আমি কখনোই মাথায় নেইনি, কারণ আমি গরিব। আমাকে এসব কথা শুনতে হবে তাদের কাছ থেকে। তাই বলে কি আমি মন খারাপ করে বসে থাকবো? যে করে হোক আমার স্বপ্নটা পূরণ করতে হবে। আমার স্বপ্ন ছিল আমি অনেক বড় কিছু হব, কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা কোনো জায়গাতেই টিকতে পারেনি। সব কিছু ঠিক থাকলে শুধু এক জায়গাতেই এসে থেমে গেছি, সেটা হলো টাকা। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে চেয়েছিলাম শিল্প কারখানায় যোগ দেব, কিন্তু সেখানেও একই নিয়ম, সেটা হলো টাকা। তাই আর চাকরি হলো না। যখনই আমার সাথে আমার ক্লাসের সহপাঠীদের দেখা হয় তখনই আমাকে অপমান করে। আমাকে সবসময় বলে রিক্সা চালক, ছোট লোক, এত পড়াশোনা করে শেষমেশে রিক্সা চালকই হইলি, আরও নানান কিছু। তবে সেসব কিছু আমলে নিয়ে আমার তো বসে থাকলে চলবে না। আমাকে তো চলতে হবে। তাদের কথা সবসময় এক টুকরো মুচকি হাসির মাধ্যমে উড়িয়ে দিয়েছি। একদিন রিক্সা নিয়ে বাড়ি ফিরছিলাম। অনেক রাত হয়ে গেছে। আজকে হয়তো বাবা মা আয়েশা অনেক চিন্তা করছে আমি কেন এখনো বাড়িতে পৌঁছালাম না। আসলে একজনকে নিয়ে গিয়েছিলাম অনেক দূর, তাই সেখান থেকে ফিরে আসতে আসতে রাত হয়ে গেল। বাড়ি ফেরার সময় আমার চোখের সামনে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে একটি প্রাইভেট কার একটি গাছের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। তারপর আমি দৌড়ে গিয়ে দেখি শুধু একটি লোক ছাড়া আর কেউ নেই। তিনি গাড়ি চালাচ্ছিলেন। তার মাথায় মনে হয় অনেক আঘাত লেগেছে, অনেক রক্ত পড়ছিল। আমি আমার গামছাটা দিয়ে কোনো রকম মাথাটা পেঁচিয়ে আমার রিকশায় করে হাসপাতালে নিয়ে গেলাম। লোকটা আমি এর আগে দেখিনি কোনোদিন। বাবা বারবার ফোন দিচ্ছে, এত রাত হয়ে গেছে কেন, ছেলেটা এখনো আসছে না। আমি ফোনটা তুলে দেখি প্রায় 30টার মতো মিস কল, সব বাবা করেছে। তারপর আমি ফোন দিয়ে জানালাম যে হয়তো আমি আজকে বাড়ি নাও ফিরতে পারি। তিনি জানতে চাইলে আমি তাকে ঘটে যাওয়া ঘটনাগুলো সব কিছু বলি। তারপর সেই সময় একটি ডক্টর এলো আমার কাছে। আপনি যাকে হসপিটালে নিয়ে এসেছেন তিনি আপনার কে হন? উনি আমার কেউ হন না। তাহলে আপনি ওনাকে কোথায় পেলেন? আমি আমার রিক্সা নিয়ে বাড়ি ফিরছিলাম, সেই সময় দেখি তিনি গাছের সাথে অ্যাক্সিডেন্ট করেন। তারপর ঘটনাস্থল থেকে ওনাকে বের করে এনে এখানে ভর্তি করাই। তা ওনার পরিবারকে তো জানাতে হবে, প্লিজ তাড়াতাড়ি জানান। জি, দেখছি। তারপর ডাক্তারটি চলে গেল। তারপর আমি ভাবতে লাগলাম ওনার কাছে তো ফোন ছিল, তাহলে সেই ফোনটা নিশ্চয় গাড়িতে পড়ে আছে। তাই আমি আবার রিক্সা নিয়ে সেই স্থানে গেলাম। গিয়ে দেখি তার ফোনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তারপর ওনার ফোনের সিমটা আমার ফোনে লাগিয়ে নিলাম। পরিবারের সবার নাম্বার সেভ করা ছিল, তাই আমার বেশি কষ্ট করতে হলো না। সেখানে ওয়াইফ নামের একটি নাম্বার সেভ করা ছিল, হয়তো ওনার স্ত্রী হবে, তাই ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? এটা তো আমার স্বামীর নাম্বার। আপনি কোথায় পেলেন এই নাম্বার? জি, আমি আপনার কাছে যে জন্য ফোন দিয়েছি, আপনি তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আসুন। আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে। তারপর ভদ্র মহিলাটি হাউমাউ করে কাঁদতে লাগলেন।
দেখুন, চিন্তা করবেন না, তেমন কিছু একটা হয়নি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। তারপর আমি আবার হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে শুনলাম ওনার নাকি রক্তের প্রয়োজন। আচ্ছা ডক্টর, তার রক্তের গ্রুপ কি? এ পজিটিভ। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আর রক্তের জন্য ছোটাছুটি করা লাগবে না, কারণ আমার রক্তের গ্রুপও এ পজিটিভ। ডক্টর, প্লিজ আমার শরীর থেকে রক্ত নিয়ে ওনাকে সুস্থ করে তুলুন। আমার রক্তের গ্রুপও এ পজিটিভ। তাহলে তো খুব ভালো হয়, তো চলুন আমার সাথে। তারপর ডক্টর আমাকে একটি বেডে নিয়ে গেলেন। সেখানে আমার শরীর থেকে রক্ত নেওয়া হলো। অনেকক্ষণ ধরে রক্ত নেওয়ায় আমার শরীরটা কিছুটা দুর্বল হয়ে যায়, যার জন্য ডক্টর আমাকে রেস্ট নিতে বলেন। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, এখনই চলে যাব। ঠিক সেই সময় মনে পড়ল ওই ভদ্রলোকটির কি অবস্থা, তা দেখে আসা উচিত। তারপর ওনার বেডে গিয়ে দেখি ওনার স্ত্রী ও সন্তান তার পাশে বসে আছে। তো এখন কেমন লাগছে তোমার? জি ম্যাম, আমার এখন একটু ভালো লাগছে। স্যারের জ্ঞান ফিরেছে কখন? এই তো ভোরবেলাতেই ওনার জ্ঞান ফিরেছে। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোমার মতো ছেলে সেই সময় ওখানে ছিল বলেই আজ আমি আমার স্বামীকে জীবিত অবস্থায় দেখতে পাচ্ছি। এইসব বলে আমাকে ছোট করবেন না ম্যাম। মানুষ তো অবশ্যই মানুষের জন্যই, তাই না? তুমি একদম আমাদের স্যার ম্যাম বলে ডাকবে না, তুমি আমাদের আঙ্কেল আন্টি বলেই ডাকতে পারো। না না, কি যে বলেন আপনি, আমার এখনো এতটা যোগ্যতা হয়নি। স্যার ম্যাডাম, এসব কিছুই ঠিক আছে। তাহলে আসি স্যার। সাহারা যা বলেছে তাই হবে। তুমি আমাদের স্যার ম্যাম এইসব বলে ডাকবে না, তুমি আমাকে আঙ্কেল আন্টি বলেই ডাকবে। আর চলে যাচ্ছ মানে? তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার জীবন বাঁচালে, তোমাকে এমনি এমনি ছেড়ে দিব নাকি? আসলে আঙ্কেল, কালকে রাত্রে বাড়ি ফিরতে পারিনি, যার জন্য বাবা মা সবাই খুব দুশ্চিন্তায় আছে। তাই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তা কোথায় থাকো তুমি? সামান্য কিছু দূরেই একটা বস্তি আছে, সেখানেই আমরা থাকি। বস্তিতে থাকো মানে? আমরা গরিব, নিম্নবিত্ত। আমাদের বস্তি আসল ঠিকানা, আর আমরা সেখানেই থাকি। তোমার কথাবার্তা তোমাকে দেখে তো মনে হয় না তুমি বস্তির ছেলে। তারপর আমি মুচকি হেসে আঙ্কেলের কথায় জবাব দিলাম, আমি গরিব ঘরের ছেলে হলেও অনেক কষ্ট করে অনার্স কমপ্লিট করেছি। পড়ালেখার দরুনে সবার সাথে শুদ্ধ ভাষায় কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তারপর আঙ্কেল আমার কথা শুনে অবাক হয়ে গেলেন। কি বললে তুমি? তুমি অনার্স কমপ্লিট করেছো? তাহলে তুমি রিক্সা চালাও কেন? কি করব বলুন? পরিবারের মুখে অন্ন তুলে দিতে হলে তো রিক্সা নিয়ে বেরোতে হবে। তাছাড়া কেউ তো আর নিজে এসে আমাদের খাবার দিয়ে যাবে না। কেন? তুমি তো চাকরি বাকরিও করতে পারো, যেহেতু তোমার যোগ্যতা আছে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছো। হাসালেন। আর চাকরি? আমি যে চাকরির চেষ্টা করিনি তা ভাবলে আপনি ভুল করবেন। আসলে বর্তমান দেশে চাকরির মেধা দিয়ে হয় না, চাকরি হয় টাকা দিয়ে। আর আমাদের তো আর সে সামর্থ্য নেই যে টাকা দিয়ে চাকরি নেব। কিছু উপায় না পেয়ে অবশেষে এই পথটাই ধরতে হয়েছে। তোমার কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। তোমার কথাটা সত্যি, বর্তমান যুগে যোগ্যতা দিয়ে কোনো কিছুই হয় না, যা হয় সবকিছু টাকা দিয়ে। আচ্ছা, আমি তোমাকে চাকরি দিতে পারি, করবে আমার কাজ? আঙ্কেলের কথা শুনে আমার যেন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। সত্যি বলছেন? আপনি আমাকে চাকরি দিবেন? বলুন, আপনার কি কাজ করতে হবে? তেমন কিছু না, আগে বলো তুমি কি আমাকে চেনো? এবার ওনার কথায় কিছুটা অবাক হলাম। কি করতে চাচ্ছেন তিনি? না, এর আগে তো আপনাকে কোনোদিন দেখিনি। আচ্ছা, তাহলে আমার পরিচয়টা আজকে জেনে নাও। আমি এই আসনের এমপি। তোমার কাজ হলো তুমি সব সময় আমার সাথে থাকবে আর আমার সাথে কাজ করবে। বিশ্বাস করো, তুমি কোনোদিন ঠকবে না। তাহলে আপনি আমাকে রাজনীতি করতে বলছেন, তাই তো? আসলে আমি রাজনীতি সম্পর্কে কিছুই জানি না, আর আমি রাজনীতিতে যুক্ত হতে চাই না। ধন্যবাদ আপনাকে। একবার ভালোভাবে ভেবে দেখো, তুমি তুমি কি চাও না এই দেশ থেকে দারিদ্রতা দূর করতে? তুমি তো দেখো তোমার আশেপাশে কত মানুষ গরিব, তারা না খেয়ে মারা যায়, তারা এক টুকরো রুটির আশায় পথ চেয়ে থাকে। তুমি কি চাও না তাদের মুখে অন্ন তুলে দিতে? তুমি কি চাও না আমাদের এই দেশ থেকে ঘুষ, প্রতারণা আরো অনেক অনৈতিক কাজ তুলে দিতে? তুমি কি চাও যে তোমার মতো আরো অনেক গরিব ছেলে চাকরি না পেয়ে পথে ঘুরুক? না, আমি এসব কিছু চাই না। আমি চাই আমাদের এই দেশটাতে
শুধু শান্তি প্রতিষ্ঠিত হোক। আমি চাই না কোনো মেধা, কোনো যোগ্যতা টাকার কাছে হেরে যাক। আমি চাই না এ দেশের গরিব না খেয়ে মরুক। আর আমি চাই না এই দেশের গরিব মানুষ, বিশেষ করে বৃদ্ধারা যারা না খেয়ে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরে, তাদের মুখে আমি অন্ন তুলে দিতে চাই। কিন্তু আমার কাছে এই স্বপ্নটা দেখা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আকাশ পাতাল তফাৎ। এটা আমার স্বপ্ন হলেও আমার পূরণ করার সাধ্য নেই। শোনো, আমি তোমাকে এই স্বপ্ন পূরণ করার পথ করে দিতে পারি। কোনো অসৎ উপায় নয়, অবশ্যই সৎ উপায়। আর তুমি নিশ্চয়ই আসাদ চৌধুরীর নাম শুনেছ? হ্যাঁ, আমি শুনেছিলাম কোনো এলাকার নাকি এমপি। যথেষ্ট ভালো মানুষ উনি। অনেক শুনেছি ওনার ব্যাপারে। ওনার মতো সবাই হলে দেশটা আর এমন থাকতো না, কিন্তু চোখে দেখিনি কোনোদিন। যদি বলি আমি সেই ব্যক্তি, তাহলে তুমি বিশ্বাস করবে? এবার আমি ওনার কথায় কিছুটা অবাক হয়ে গেলাম। তাহলে কি আপনি সত্যি সেই আসাদ চৌধুরী? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি সেই আসাদ চৌধুরী। তাহলে এবার আমার সাথে আর কাজ করতে তোমার কোনো আপত্তি নেই তো? তারপর কিছুক্ষণ ভাবলাম। ভাবার পর কি মনে করে জানি তার কথায় সায় দিলাম। ঠিক আছে, আমি আপনার সাথে দেশের উন্নয়নের জন্য কাজ করতে রাজি আছি। দেশের গরিব মানুষদের জন্য, দেশের শিক্ষিত বেকার মানুষদের জন্য সুযোগ তৈরি করতে আপনার সাথে আমি রাজি আছি। তারপর আঙ্কেল আন্টিকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আসলাম। ওনার কথায় সায় দেব কি দেব না, এই নিয়ে মনটা ভীষণ দ্বিধাবোধে আছে। কিন্তু চাকরিটা করলে তো পরিবারের মুখের হাসি ফোটাতে পারবো। এটা আবার কম কিসের। বাড়িতে গিয়ে সবাইকে জানালাম এই বিষয়টা নিয়ে। বাবা অনেক খুশি হলো, কেননা বাবা আসাদ চৌধুরীর সম্পর্কে ভালোভাবে জানেন। তিনিও জানেন যে আসাদ চৌধুরী যথেষ্ট ভালো মানুষ। তার সাথে কাজ করা নিয়ে বাবার কোনো দ্বিধা নেই। কিন্তু মা কিছুতেই আমাকে ওনার সাথে কাজ করতে দিতে চায় না। রাজনীতি বলে কথা। নানা সংশয় সৃষ্টি হয়েছে তার মনে। তবে পরিবারের কথা চিন্তা করে তিনিও রাজি হয়ে গেলেন। পরের দিন পরিষ্কার পরিপাটি হয়ে চলে গেলাম আসাদ চৌধুরী দেওয়া ঠিকানায়। কি বিশাল বাড়ি ওনার! এ বাড়িতেই কি তারা থাকেন? সত্যি ভাবা যায়। কি চাই এখানে? আসাদ চৌধুরীর সাথে দেখা করতে এসেছি। তিনি আমাকে আসতে বলেছিলেন। অনুমতিপত্র আছে আপনার কাছে? না, সেটা তো নেই। তাহলে তো আমি আপনাকে স্যারের সাথে দেখা করতে দিতে পারি না। কিন্তু তিনি তো আমাকে এখানে আসতে বলেছিলেন। ওকে, তাহলে 1 মিনিট দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে নেই। এরপর দারোয়ানটি আসাদ সাহেবের কাছে ফোন দিলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে? স্যার, গেটে একটি ছেলে এসেছে আর বলছে সে নাকি আপনার সাথে দেখা করতে চায়। আপনি নাকি তাকে আজকে আসতে বলেছিলেন। ছেলেটার নাম কি? এই যে, আপনার নামটা কি জানাবেন? স্যার জানতে যাচ্ছে। তারপর আমি তাকে বললাম আমার নাম অভি ইসলাম আসিফ। স্যার, ওনার নাম অভি ইসলাম আসিফ। ওকে, ঠিক আছে, তাহলে ওকে ভেতরে আসতে দাও। জি স্যার। তারপর দারোয়ান আমাকে ভেতরে ঢুকতে দিল। ভেতরে ঢুকে আরো বেশি অবাক হয়ে গেলাম। কত দামি দামি জিনিস দিয়ে সাজানো পুরো বাড়িটা। আমাকে দেখে আসাদ সাহেব বললেন, আরে তুমি চলে এসেছো, তোমার কথাই ভাবতেছিলাম। তা কি সিদ্ধান্ত নিলে? জি, আমি আপনার সাথে কাজ করতে রাজি আছি। যাক, আলহামদুলিল্লাহ। আমি জানতাম তুমি সহজে আমার প্রস্তাবটি ফেলতে পারবে না। আমি খুব খুশি হলাম তোমার উত্তরটা শুনে। তাহলে এখন আমরা একসাথে কাজ করতে পারবো। তোমার মতো একটা ছেলে আমাদের প্রয়োজন ছিল। আমি আর আঙ্কেল কথা বলতেছিলাম। সে সময় আন্টি আমাকে দেখে বললেন, আরে তুমি কখন এসেছো? জি, কিছুক্ষণ আগে আসলাম। তাই এসে বেশ ভালো করেছো বাবা। আসো, কিছু মুখে দাও। না আন্টি, সেসবের কোনো প্রয়োজন নেই। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। সেসব বললে কি করে হয়? প্রথম আমার বাড়ি এসেছো, আমি কিভাবে তোমাকে খালি মুখে ফেরাই বলো তো? তোমাকে কিছু একটা মুখে দিতেই হবে। তোমাকে আমরা খালি মুখে ফেরাতে পারি না। তারপর ওনাদের জোড়াজুড়িতে সামান্য কিছু মিষ্টি খেয়ে চলে আসলাম। আজ মনটা ভীষণ খুশি, কারণ দীর্ঘ প্রচেষ্টার পর একটা চাকরি মিলল। জানি না কেমন, কিন্তু আশা করছি ভালোই হবে। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। সে সময় দেখি একটা মেয়ে ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। ঠিক সে সময় তার পেছন দিয়ে একটি ট্রাক আসছিল। কোনো মতে তার হাতটা ধরে টান দিয়ে বাঁচিয়ে নেয়, যার কারণে সে পড়ে যায়। তার সাথে আমিও পড়ে যাই। তোর সাহস কি করে হয় হ্যাঁ আমাকে স্পর্শ করার?
দেখুন, আমি আপনাকে ইচ্ছে করে স্পর্শ করিনি। আপনি ফোনে কথা বলতে বলতে মাঝ রাস্তায় চলে যাচ্ছিলেন। ঠিক সে সময় ট্রাক পেছন থেকে আসছিল। আমি যদি আপনাকে ধরে টান না দিতাম তাহলে নিশ্চয় এতক্ষণ একটা অঘটন ঘটে যেত। দেখে তো মনে হচ্ছে কোনো এক ছোট লোকের বাচ্চা তা তোর পোশাক আশাকেই বলে দিচ্ছে। তোদের মতো ছোট লোকদের ভালো করে চেনা আছে আমার যত সব। এসব কথাগুলো বলেই মেয়েটি চলে গেল। এই হচ্ছে এখানকার উপকারিতার ফল। যাই হোক, বাসায় পৌঁছালাম। বাসায় পৌঁছানোর পর বাবা মাকে জানালাম যে কালকে থেকে ওনার সাথে কাজে জয়েন করছি। আমি ঘরে বসে মেয়েটির কথা ভাবতেছিলাম, কি করে পারে একজনকে এভাবে রাস্তার মাঝে অপমান করতে, তাও আবার যে তার জীবন বাঁচায়। বসে বসে ভাবতেছিলাম, সে সময় আয়শা আমার কাছে এসে বসলো। কি রে, কি হয়েছে? কই, কিছু হয়নি তো। আমাকে মিথ্যে বলে লাভ নেই। তোর মুখ দেখে আমি বলে দিতে পারি তোর একটা কিছু হয়েছে। আর ভালোবাসার মানুষের মনের কথাটা বুঝতে কোনো সমস্যা হয় না, বুঝলি? এবার বল কি হয়েছে। তারপর আয়শাকে মেয়েটির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বললাম। আসলেই বড়লোকের মেয়েরা এমনই হয়। তুই সব সময় এসব মেয়েদের থেকে দূরে দূরে থাকবি, তাদের কখনো উপকার করতে যাবি না। পরের দিন আসাদ চৌধুরীর কাছে গেলাম। তিনি আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। আল্লাহর রহমতে সব কিছু ভালোই ভালোই বুঝে গেলাম। এখন শুধু কাজ করার পালা। তিনি যেখানে যান আমি তার সাথে যাই। আস্তে আস্তে এক সময় আমি তার বিশ্বস্ত সহযোগী হয়ে উঠি। আমি যেখানেই যাই সেখানকার মানুষকেই দেখি আসাদ চৌধুরীর গুণগান গাইতে। আর গাইবেই না বা কেন? ভালো মানুষকে তো সবাই মনে রাখে। তিনি সব সময় এই গরিব মানুষদের সাহায্য করেছে এবং আঙ্কেল চায় আমিও সেটাই করি। আমিও অবশ্য এটাই চাই যে গরিব মানুষদের উপকার করতে। একদিন আমি এবং আমাদের কিছু সহকর্মী মিলে একটি কাজ করে ফিরছিলাম। সেই সময় দেখি সামনে অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে। সাফি, তোমরা গাড়ি নিয়ে চলে যাও, আমি একটু পরে আসছি। কিন্তু কেন ভাইয়া? আপনাকে তো বাইরে থাকতে স্যার মানা করেছে। তোমাদের এত চিন্তা করতে হবে না, আমি কিছুক্ষণ পরে ঠিকই আসছি, তোমরা যাও প্লিজ। তারপর আমার সহকর্মীগুলো সবাই চলে গেল। আমি আস্তে আস্তে ভিড় ঠেলে ভিতরে যেতে থাকলাম। গিয়ে দেখি একটা যুবক ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। তার পাশে হয়তো উনি, ওর মা ও বোন কাঁদছে আর সাহায্য চাইছে, কিন্তু কেউ সাহায্য করছে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ ভিডিও করছে, আবার কেউ কেউ ফেসবুক লাইভে চলে গেছেন এসব নিয়ে। আমার ভীষণ রাগ উঠল। এসব দেখি আমরা কোন দেশে বসবাস করছি, এ কোন সময় বসবাস করছি, তাকে সাহায্য করার মতো কেউ নেই। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। না, এদের বলে সময় নষ্ট করে লাভ হবে না, আমাকে কিছু করতে হবে। আমি ছেলেটিকে কোলে তুলে নিয়ে একটি সিএনজি ডাকলাম। তারপর হাসপাতালে নিয়ে গেলাম। মা ও বোন কেঁদেই চলেছে। প্লিজ, আপনারা কাঁদবেন না, আপনারা শান্ত হন। দেখুন, আপনার ছেলের কিছু হবে না, আল্লাহর রহমতে সব কিছু ঠিক হয়ে যাবে। সেই সময় ডক্টর এলো। ডক্টর, ছেলেটা কেমন আছে? ওর অবস্থা ভীষণ খারাপ, মাথায় ভীষণভাবে চোট পেয়েছে। আমাদের খুব শীঘ্রই অপারেশন করতে হবে, নইলে ছেলেটাকে হয়তো বাঁচাতে পারবো না। ডক্টরের কথাগুলো শুনে ছেলেটির মা ও বোন হাউমাউ করে কেঁদে দিল। বাবা, আমার ছেলে ছাড়া আমাদের দেখাশোনা করার কেউ নেই। সেই ছোটবেলায় তার বাবা মারা যায়। আমার ছেলে ছাড়া আমার পৃথিবী অচল। দয়া করে আমার ছেলেটারে ভালো কইরা দেন। তা তো বুঝলাম, কিন্তু অপারেশন করাটা তো অনেক টাকার ব্যাপার। বাবা, আমি আপনার পা ধরতাছি, আপনি যে করেই হোক আমার ছেলেটারে ভালো কইরা দেন। দরকার হইলে সারা জীবন আমি আপনার বাড়ির কাজের লোক হইয়া থাকুক। দেখুন আন্টি, হসপিটালটা তো আমার না যে সব কিছু আমার কথাই চলবে। তাদেরও তো একটা নিয়ম আছে। যদি আমার কিছু করার থাকতো তাহলে অবশ্যই কিছু করতাম। ডক্টর সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, টাকার ব্যবস্থা আমি করব। আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওনার ছেলেটার অপারেশনের ব্যবস্থা করেন। ঠিক আছে, আপনি যখন বলছেন তাই হবে। আমি তাহলে অপারেশনের জন্য সব কিছু রেডি করছি। তারপর ডক্টর চলে গেলেন। বাবা, তোমারে আমি কি বইলা যে ধন্যবাদ দিমু তা আমার জানা নাই, তবে দোয়া করি আল্লাহ যেন সব সময় তোমার
এবং তোমার পরিবারের সবাইরে সব বিপদ থেকে রক্ষা করে। তোমরা সারা জীবন সুখী হও। তুমি জান সব সময় এমন কইরা গরিবের পাশে দাঁড়াইতে পারো। ধন্যবাদ আপনাকে। আশা করি আল্লাহ আপনার কথাগুলো যেন রাখে। তারপর তাদেরকে আমি সেখানে রেখে চলে আসলাম আঙ্কেলের কাছে। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আঙ্কেল, আমার এই মুহূর্তে কিছু টাকা খুবই প্রয়োজন। যদি দিতেন তো খুব খুশি হতাম। হ্যাঁ, তা নিতেই পারো, কিন্তু কি করবে সেটা কি জানতে পারি? আসলে আঙ্কেল, আসার সময় দেখলাম একটা গরিব ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। তাকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে ডক্টর বলল তারা নাকি মাথায় ভীষণভাবে আঘাত পেয়েছে, যার জন্য অপারেশন করা প্রয়োজন। কিন্তু তার পরিবার অনেক গরিব, তারা কিছুতেই অপারেশনের টাকা জোগাড় করতে পারবে না। তাই আমি ডক্টরকে বলে এসেছি, আপনি অপারেশন করুন, আমি টাকার ব্যবস্থা করছি। কিন্তু আমার কাছে তো বর্তমানে টাকা নেই। আপনি যদি কিছু দিতেন, আস্তে আস্তে না হয় পরে বেতন থেকে কেটে নিতেন। আরে পাগল ছেলের কথা শোনো, তোমাকে আমি টাকা দিব, সেটা আবার বেতন থেকে কাটার কি আছে? কত টাকা লাগবে বলো, আমি ম্যানেজারকে বলছি দিয়ে দিতে। এই লোকটিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আল্লাহ এনাকে কি দিয়ে তৈরি করেছে একমাত্র আল্লাহই জানে। সত্যি বর্তমান যুগে এমন মানুষ পাওয়া সত্যি বিরল। আঙ্কেল, প্রায় 50,000 টাকার মতো লাগবে। তারপর আঙ্কেল সব কিছু ম্যানেজারকে বলে দিলেন। ম্যানেজার আমার হাতে 50,000 টাকা তুলে দিল। আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে গেলাম হসপিটালে। খালাম্মা, আপনি চিন্তা করবেন না, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। ডক্টর কি কিছু বলেছে? না বাবা, ডাক্তারবাবু অপারেশন করতেছে, এখনো বাহির হয় নাই। ঠিক আছে, আপনারা এখানে থাকুন, আমি টাকাগুলো চেম্বারে দিয়ে আসি। তারপর সবকিছু হিসাব নিকাশ করে সব ধরনের নিয়ম কানুন মেনে চলে আসলাম। কিছুক্ষণ পরে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বের হলেন। ওনার অপারেশন হয়ে গেছে, এখন শুধু জ্ঞান ফেরার অপেক্ষায়, তারপর সব কিছু জানা যাবে। বাবা, আমরা কি আমার ছেলের কাছে যাইতে পারি? জি, যেতে পারেন, তবে কোনো কথা বলা চলবে না, তার সামনে চুপচাপ থাকতে হবে। তারপর ছেলেটিকে অপারেশন থিয়েটার থেকে বেডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে রেস্ট নিতে দেওয়া হয়। অনেক রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে, নইলে আবারও মা বাবা দুশ্চিন্তা করবে। কিন্তু এদের তো এভাবে রেখে চলে যেতে পারি না। সকাল থেকে তো মনে হয় কিছুই খাইনি। ইস, কতটা বোকা আমি। ওনারা না খেয়ে আছেন সেই বিষয়ে আমি কিছুই ভাবিনি। আর দেরি না করে বাইরে থেকে কিছু ফলমূল ও খাবার নিয়ে এলাম। খালাম্মা, আপনারা তো সকাল থেকে কিছুই খাননি, এই নিন, আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি, আপনারা খেয়ে নিন। বাবা, তুমি আমাদের জন্য এত কিছু করলা, তার জন্য আমি অনেক ঋণী তোমার কাছে। কিন্তু আবার এই খাবারগুলা কেন আনতে গেলা? খালাম্মা, আপনারা সকাল থেকে না খেয়ে আছেন, এখান থেকে তো আপনার কোথাও যাননি, তাই ভাবলাম এখানে তো আপনাদের আর কেউ খাবার দিয়ে যাবে না, তাই আপনাদের জন্য খাবার নিয়ে এসেছি। আমাকে আর একটা ছেলে মনে করে এই খাবারগুলো খেয়ে নিন প্লিজ। তারপর ছেলেটির বোন আমাকে জড়িয়ে ধরল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, এত কিছু করলেন আমাদের জন্য, তার জন্য সারা জীবন আমরা আপনার ঋণী হয়ে থাকবো। সেসব কথা একদম বলবে না। মনে করো আমিও তো তোমার আরেকটা ভাই, তাই না? তাহলে বোনের জন্য একটা ভাই আর একটা ভাইয়ের জীবন কেন বাঁচাতে পারবে না? খালাম্মা, কোনো চিন্তা করবেন না, এখন আর চিন্তার করার কোনো কারণ নেই। আস্তে আস্তে আপনার ছেলে ঠিক হয়ে যাবে। অনেক রাত হয়ে গেছে, আপনারা এখানে শুয়ে পড়ুন, আমাকে বাড়ি যেতে হবে, নইলে বাবা মা চিন্তা করবে। আচ্ছা বাবা, যাও, অনেক কষ্ট করলা আমাদের জন্য, সাবধানে যাইও। তারপর তাদের বিদায় জানিয়ে চলে গেলাম। বাড়ি গিয়ে মা খেতে দিলেন। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে একটা ছবির দিকে নজর পড়ল। এটা তো সেই অহংকারী মেয়েটা। প্রোফাইল নামটা কি দেওয়া আছে দেখি তো। প্রোফাইল নাম দেওয়া আছে নাহিদা সুলতানা। নামটা বেশ ভালো, কিন্তু মনটা এমন কেন? হয়তো কোনো ধনী বাপের একমাত্র আদরের দুলালি মেয়ে, যার জন্য এমন বিগড়ে গেছে। তারপর আরও কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে একটা ঘুম দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আয়েশা আমার পাশে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
শুভ সকাল। শুভ সকাল। এত সকালে আমার ঘরে কি? বারে আসতে পারি না বুঝি? কিছুদিন পর তো এই রুমটা আমারই হবে, তাই না? বয়ে গেছে তোকে বিয়ে করতে। এখন আমি আসাদ চৌধুরীর বাম হাত, বুঝেছিস? এখন কত মেয়ে আমার পিছনে ঘুরে বেড়াবে। হুম, ঘুরে বেড়ালেই হলো। যদি কোনো মেয়ের দিকে তাকাস না, একেবারে চোখ দুটো গিলে দেব। আইসে রে, কোন দেশের প্রধানমন্ত্রী সে? নাকি আমার চোখ গেলে দেবে? দেবই তো। এত কথা না বলে তাড়াতাড়ি ওঠ, বড় আম্মু খেতে ডাকছে। যা আসছি। তারপর আয়শা আমার রুম থেকে চলে গেল। তার কিছুক্ষণ পর দেখি আসাদ চৌধুরী ফোন দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এত সকালে ফোন দিলেন, কিছু কি হয়েছে? না, কিছুই হয়নি। কালকে রাত্রে আমার এক বন্ধু ফোন দিয়েছিল, তার মেয়ের নাকি বিয়ে, তাই সেখানে যেতে হবে। তাই ভাবছিলাম কি তুমিও চলে এসো আমাদের সাথে। কিন্তু আমি কি করে যাব বলুন তো? এত বড় অনুষ্ঠানে আমাকে নিয়ে যাওয়া কি উচিত হবে? দেখো, এসব কথা বলো না। তোমাকে আমার সাথে যেতেই হবে, না হলে কিন্তু তোমার আন্টি তোমার উপর ভীষণ রাগ করবে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে চলে আসছি। আচ্ছা চলে এসো তাড়াতাড়ি। তারপর ফোনটা রেখে মায়ের কাছে গেলাম। মা, কি রেঁধেছ? তাড়াতাড়ি খেতে দাও, এক জায়গায় যেতে হবে। এত সকালে আবার কোথায় যাবি? আসাদ আঙ্কেল ফোন করেছিল, তার নাকি এক বন্ধুর মেয়ের বিয়ে, সেখানে নাকি আমাকেও যেতে হবে। যেতে চাইলাম না, তবুও যেতে হচ্ছে, নইলে আন্টি রাগ করবে। আচ্ছা যা, সাবধানে চলাফেরা করিস। জানিস তো বড়লোকের ব্যাপার স্যাপার, সেখানে কত ধরনের মানুষ আসবে, ভেবে দেখতো। আচ্ছা মা, ঠিক আছে। বিয়ে বাড়ি যাচ্ছিস ভালো কথা, কিন্তু একটু আগে যে কথাগুলো বললাম সেগুলো যেন মনে থাকে, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। বুঝতে পেরেছে, আপনার আদেশেই যথা আজ্ঞা। কি রে, কি কথা বলেছে আয়শা তোকে সকালে? বড় চাচি, তোমাকে সে কথাগুলো না শুনলেও হবে। তারপর রেডি হয়ে চলে গেলাম। জানি না ওদিকে ছেলেটার কি খবর, জ্ঞান ফিরেছে কিনা। তাদের কাছে তো ফোনও নেই যে ফোন দিয়ে জেনে নেব। আবার ডাক্তারের নাম্বার নেওয়া হয়নি। কি জ্বালা, বিয়ে বাড়িতে না গেলে আবার সেখানে যেতাম, কিন্তু এটার জন্য তো সেখানে যেতে পারছি না। তারপর আঙ্কেল আন্টি ও তার ছেলে মেয়ে তৈরি হয়ে গেল, তাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম। তুমি তো কালকে বললে একটি ছেলেকে নাকি হসপিটালে ভর্তি করিয়েছো, তা সেটা তো নিশ্চয়ই এই পথ দিয়েই যেতে হয়, তাই না? জি। তাহলে চলো, যাওয়ার সময় না হয় তাদেরকে একবার দেখে যাই কি অবস্থা ছেলেটার। সত্যি কি আপনি যাবেন? হ্যাঁ অবশ্যই। কিন্তু এভাবে কি আপনার যাওয়াটা ঠিক হবে? আফটার অল আপনি এই জায়গার এমপি, কোনো সেফটি ছাড়া তো আপনাকে এভাবে নিয়ে যাওয়া ঠিক না। আমি হসপিটালে কোনো এমপি পরিচয় ঢুকবো না, আমি ঢুকবো একটি সাধারণ মানুষ হিসেবে। তুমি হসপিটালের সামনে নামাবে। ঠিক আছে। তারপর আঙ্কেলের কথা মতো হসপিটালে নিয়ে গেলাম। আঙ্কেল গাড়ি থেকে নেমে হসপিটালে ঢুকতেই সবাই যেন তার সামনে জড়ো হয়ে গেল। কি ব্যাপার, তোমরা আমাকে দেখে দৌড়ে আসলে কেন নিজেদের কাজ ফেলে? না মানে স্যার, আপনি আমাদের হসপিটালে এসেছেন, কোনো প্রবলেম হয়েছে কি? না না, কোনো সমস্যা হয়নি, আমরা এখানে এসেছি একজনকে দেখতে। সবাই তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। কে সেই লোক যার জন্য এমপি সাহেব এখানে তাকে দেখে চলে এসেছেন? স্যার সে কে, তার পরিচয় জানতে পারি কি? যদি আপনি বলতেন তো। তার পরিচয় হলো একটি গরিব ছেলে, সে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়েছে। এই যে একে দেখতে পাচ্ছেন, এই ছেলেটাই কালকে একটি ছেলেকে এই হসপিটালে ভর্তি করেছে এবং তাকে আমি দেখতে এসেছি। প্লিজ আপনারা এবার আপনাদের কাজে যান। তারপর আঙ্কেলের কথা মতো সবাই নিজেদের কাজে চলে গেল। আমি, আঙ্কেল আন্টি, নূপুর ও রনি রুমে ঢুকলাম। আমাকে দেখে খালাম্মা কিছুটা খুশি হন, তারপর আঙ্কেলকে দেখে অবাক হয়ে যান। স্বয়ং এই এলাকার এমপি এখানে এসেছে তার ছেলেকে দেখতে। কেমন আছে তোমার ছেলে? জি স্যার, আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। আমাকে দেখে খুব অবাক হয়েছে তাই না? তা তো একটু অবাকই হয়েছি, কারণ আমাদের এমপি সাহেব যে আমার ছেলেকে দেখতে আইছে। আপনার ছেলের কখন জ্ঞান ফিরেছে খালাম্মা? এই তো ভোরের দিক জ্ঞান ফিরে আইছে। তারপর আঙ্কেল ডক্টরদের সবকিছু বলে দিলেন, যেন হাসপাতালে সব রোগীদের ঠিকমতো চিকিৎসা করা হয়।
তারপর ছেলেটিও তাদের পরিবারের থেকে বিদায় জানিয়ে আমরা আবার রওনা হলাম বিয়েবাড়িতে। গাড়ি থেকে নেমেই যেন অবাক হয়ে চেয়ে রইলাম। বাড়িটা বিশাল, আবার এমনভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে যে চোখ ফেরানো দেয়। তারপর আমি আঙ্কেল আন্টি সবাই মিলে বাড়িতে প্রবেশ করলাম। গেট থেকে শুরু করে বাড়ির মেইন দরজা পর্যন্ত সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আঙ্কেলকে স্বাগত জানানোর জন্য। এখানে কত এলাকার কত নামি দামি লোকজন এসেছে কে জানে। এদের সাথে আমার স্ট্যাটাস কিছুতেই মেলে না। আরে আসাদ যে, কেমন আছিস বল? আরে ভাই, আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। তোরা এসেছে শুনে আমি খুব ভালো খুশি হলাম। বাই দ্য ওয়ে, আমি যদি কোনো ভুল না করি তাহলে সেই অভি? হ্যাঁ, এই ছেলেটা অভি। বড্ড ভালো ছেলেটা, গরিব ঘরের ছেলে, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছে কিন্তু চাকরি পাচ্ছিল না, তাই তাকে দেখে আমার পছন্দ হয়ে যায়, তাই তাকে আমাদের সাথে যুক্ত করে নিলাম। ও রিয়েলি? তুমি তাহলে সেদিন আমার বন্ধুর জীবন বাঁচিয়েছিলে। কি বলে যে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। তোমার জন্যই আজ আমার বন্ধুকে দেখতে তো পাচ্ছি। এসব বলে আমাকে লজ্জা দেবেন না। আর মানুষ তো মানুষেরই জন্য, তাই না? যদি আমরা একে অপরের বিপদে না আসতে পারি তাহলে আমরা কিভাবে মানুষত্বের মধ্যে পড়ি? বাহ, বেশ ভালো কথা বলতে পারো তো তুমি। ওই একটু একটু আর কি। অভি শোনো, আমি আর তোমার আন্টি মিলে ওদিকটাই গেলাম, তুমি এদিকে ঘোরাঘুরি করো, কেমন? জি আঙ্কেল, আপনারা নিশ্চিন্তে যান। তারপর আঙ্কেল আন্টি গল্প করতে করতে অন্যদিকে চলে গেলেন। আর নূপুর ও রনি, ওদের কথা কি বলবো, বাচ্চা ছেলে মেয়ে, তাই তারা অন্য বাচ্চাদের সাথে ছোটাছুটি করছে। বাড়ির ডান দিকে একটি খোলা আকাশের মতো কিছু দেখতে পেলাম। যাই ওদিকটা গিয়ে বসি। বাইরের দিকে আসতে দেখলাম আমার সমবয়সী কিছু ছেলে মেয়ে এখানে গান বাজনা করছে। আমি সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের দেখতে থাকলাম। ঠিক সেই সময় কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। চোখে দেখতে পারিস না, কানা নাকি? দিলি তো আমার দামি জুতো জোড়ো কাদা লাগিয়ে। তখন সেই ছেলে মেয়েগুলো গান বাজনা বন্ধ করে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তো ইচ্ছে করে কিছু করিনি। সরি, আসলে আমি ইচ্ছে করে কিছুই করিনি। পা পিছলে তাল সামলাতে না পেরে আপনার সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে এমন হলো। আমি সত্যি অনেক দুঃখিত। ছোট লোকের বাচ্চা, আমার যতই কাদা লাগিয়ে বড় বড় কথা বলছিস। তাছাড়া তোকে তো এখানে ইনভাইট করা হয়নি, তুই এখানে ঢুকলি কি করে? তখন মেয়েটির বান্ধবীরা বলল, আরে জানিস না, তোর বাবা এ সময়ে কিছু ফকির মিসকিন গরিবদের সাহায্য করে, হয়তো তখন ঢুকে পড়েছে বলেই সবাই হাসাহাসি করতে থাকলো। সমস্যা নেই, আপনার জুতা জোড়া আমাকে দিন, আমি এক্ষুনি পরিষ্কার করে আনছি। না, পরিষ্কার করে আনতে হবে না, তোকে এখানে পরিষ্কার করতে হবে, তাও আবার তোর শার্ট দিয়ে। আমি তোর হাঁটুর উপর পা দেব, তুই তোর শার্ট দিয়ে আমার জুতো জোড়া পরিষ্কার করে দিবি, আর এটাই হবে তোর শাস্তি। কি বলছেন কি এগুলো আপনি? হ্যাঁ, যা বলছি তাই কর। আমি একটা গরিব ছেলে, আমাকে এমনভাবে সবসময় অপমানিত হতে হয়, এটা আমাদের মতো গরিবদের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তারপর আমি আমার শার্ট দিয়ে মেয়েটির জুতো জোড়া পরিষ্কার করে দিলাম। সবাই তাকিয়ে তাকিয়ে হাসছে আর নানাভাবে অপমান করছে। তাদের এই তাচ্ছিল্যের হাসিতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে এলো। নিজেকে সামলে নিতে না পেরে বাইরে চলে এলাম। না, থাকবো না আমি এই বিয়ে বাড়িতে, পারবো না আমি এভাবে অপমান সহ্য করতে। এদিকে আমি যে মেয়েটির জুতো জোড়া শার্ট দিয়ে মুছে দিয়েছি সেটা মেয়েটির বাবা অর্থাৎ আঙ্কেলের বন্ধু দেখে ফেলে। ঠাস ঠাস করে মেয়েটির বাবা রেগে গিয়ে মেয়েটিকে দুটো চড় মারেন। তোমাকে আমি ছোট থেকে এই শিক্ষা দিয়ে এসেছি, তোমরা যাকে গরিব ছোট লোক বলে অপমান করে তাড়িয়ে দিলে সে কে জানো? সে হলো আমার বন্ধু আসাদ চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা অত্র এলাকার পরবর্তী এমপি হওয়ার একমাত্র যোগ্য দাবিদার। এবার সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটি বলে, এটাই তাহলে সেই অভি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটাই সেই অভি যার জন্য তোমরা মেয়েরা এখন কলেজে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারছো। মনে পড়ে কি কলেজের সেই দিনের ঘটনাটা, যেদিন তোমাকেও তোমার বান্ধবীদের সবার সামনে কয়েকজন ছেলে কিভাবে ছোট করেছিল? ভুলে গেছো কি সেই কথা? সেদিন তুমি আমাকে বলেছিলে যে সাব্বির ও তার বন্ধুরা মিলে তোমাদের সাথে খারাপ কিছু বলতে যাচ্ছিল। তখন আমি আসাদকে জানাই, তখন আসাদের মাধ্যমে অভি ও কিছু ছেলে মিলে তাদের উচিত শিক্ষা দিয়েছিল, যার কারণে তোমরা এখনো কলেজে নিরাপদ আছো। তারপর মেয়েটি ও আপনাদের তো মেয়েটির নামে বলা হয়নি,
মেয়েটির নাম তানিশা। তখন তানিশা কেঁদে কেঁদে তার বাবাকে বলে, আমি বিরাট বড় ভুল করেছি অভি ভাইয়াকে এভাবে অপমান করে। প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চেয়ে কী লাভ? যাকে অপমান করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও। যদি সে ক্ষমা করে দেয় তাহলে আমার কাছ থেকে ক্ষমা পাবে। তারপর তানিশা আমাকে খুঁজতে লাগলো। পুরো বাড়িটা ভালোভাবে খুঁজে দেখলো, কিন্তু আমাকে কোথাও পেল না। ও বাবা, আমি তো তাকে পাচ্ছি না। প্লিজ তার কাছে আমাকে নিয়ে যাও। তাকে পাবে কি করে? সে তো চলে গেছে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আসাদ আঙ্কেলের সাথে তাদের বাড়ি চলে যাও, সেখানে হয়তো তাকে পাবে। আচ্ছা বাবা, আমি আজই আসাদ আঙ্কেলের সাথে তার বাড়ি যাব। তারপর বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ করে সেদিনই তানিশা আঙ্কেল আন্টির সাথে তাদের বাড়ি চলে আসে। আঙ্কেল অবশ্য এ ব্যাপারে আমাকে ফোনে সবকিছু জানিয়েছিল যে তানিশা নাকি তাদের সাথে আসছে। তখন তেমনটা আমলে নিলাম না, সে আসলে আমার কি। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর যেন ভূত দেখার মতো চমকে গেলাম। আপনি এখানে? আপনার ঠিকানা খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। চলে আসলেন মানে আমার কাছে কিসের জন্য এসেছেন? আবার অপমান করতে বুঝি? দেখেন ভাইয়া, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কালকে যা করেছি তার জন্য অত্যন্ত লজ্জিত, দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। কেন? আপনি আমার আসল পরিচয় জানার পরে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? যদি আমার পরিচয়টা না জানতেন তাহলে কি করতেন? আপনি কি এভাবেই গরিবদের উপর অত্যাচার করেন? তানিশা আমার কথার কোনো উত্তর দিল না, মাথা নিচু করে চুপ করে বসে আছে, হয়তো কান্না করছে। দেখুন, এখানে কান্না করবেন না, এটা কোনো কান্নার জায়গা না। আপনার সাথে বাইরে কথা বলছি, চলুন। তারপর আমি রেডি হয়ে তানিশাকে নিয়ে বেরিয়ে গেলাম। বাড়িতে এসব কথা বলা ঠিক হবে না। এবার বলুন, এই গরিব বাড়িতে আপনাকে আসার ঠিকানাটা কে দিল? আঙ্কেলের থেকে ঠিকানা জেনে নিয়ে আপনার এখানে এসেছি। তা আমাদের মতো গরিবদের ঘরে কেন আসতে গেলেন? আমাদের ঘরে তো আর এসি নেই, হয়তো আপনার ঠান্ডা লেগে যেতে পারে, না হলে কাপড়ে নোংরা লেগে যেতে পারে। প্লিজ এমন করে আর বলবেন না। আমি যা করেছি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আর কোনোদিনও গরিবের প্রতি অন্যায় করব না, তাদের ছোট করে দেখব না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি সত্যি, এই দিন সত্যি, আর কখনো এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। অনেক অনেক ধন্যবাদ। তারপর আমরা কেউ কারোর সাথে কথা বলছি না, চুপচাপ বসে আছি। আমাদের ভেতরে নীরবতা ছেয়ে গেছে। প্রায় কিছুক্ষণ এভাবে থাকার পর তানিশা বলল, আমরা কি একে অপরের বন্ধু হতে পারি? মানে আপনি যদি চান। ওকে ঠিক আছে, কারোর বন্ধু হতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, আপনি কোন বর্ষে পড়েন যেন? জি, এবার আমি অনার্স প্রথম বর্ষে উঠলাম। ও বেশ ভালো, তাহলে আমি আজকে উঠি, বাড়ি যেতে হবে। আপনিও বাড়ি যান। না, একটু থাকি না প্লিজ, খুব ভালো লাগছে। আপনিও চলুন চলুন, ওই দিকে যাই, কত সুন্দর জায়গা ওটা। ওকে ঠিক আছে, চলুন। তারপর নদীর তীরের দিকে বসলাম, বাদাম কিনে আমরা দুজনে খাচ্ছি, কেউ কোনো কথা বলছে না। আমি বেশ বিরক্ত হয়ে গেলাম, এসবের মানে কি? অনেক তো হলো, এবার তো উঠুন। ঠিক আছে, আপনি বাড়ি যান, আমিও বাড়ি চলে যাচ্ছি। তারপর তানিশা তার বাড়ি চলে গেল, আমিও আমার বাড়ি চলে গেলাম। মেয়েটিকে? কোন মেয়েটি? নেকামো, এত সকালে এখানে এসেছে? ও, তুই তানিশার কথা বলছিস? ও তো আসাদ আঙ্কেলের বন্ধুর মেয়ে। তো তোর আসাদ আঙ্কেলের বন্ধুর মেয়ে এত সকালে এখানে কি করতে এসেছিল? তাহলে শোন, কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম না, সেখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে যায়, যার কারণে তানিশা আমাকে অপমান করেছিল। তাই সে তার ভুলটা বুঝতে পেরে সকালে চলে এসেছে আমার কাছে ক্ষমা চাইতে। তো সে তোকে অপমান করলো আর তুই তাকে ক্ষমা করে দিলি? দিলাম, জানিসই তো ক্ষমা করা মহৎ গুণ। বুঝলাম। আর কোনোদিন যদি ওই মেয়েটির সাথে তোকে দেখেছি তো তোর একদিন কি আমার একদিন। কেন কেন? সেটা না হয় তুই সেই সময় বুঝতে পারবি। তারপর আয়শা আমাকে সাবধান করে কাজে চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে গেলাম। বাবারে, রাগী জানতাম, তবে এতটা রাগী সেটা জানতাম না। যাকে
খাওয়া দাওয়া করে রেডি হয়ে আঙ্কেলের কাছে গেলাম। আরে অভিজে, কি খবর তোমার? এই তো আঙ্কেল, খুব ভালো। যাক, এসেছো যখন ঠিক সময় চলে এসেছো। আসো বসো, আমাদের সাথে নাস্তা করো। না আন্টি, আমি আসার সময় নাস্তা করে এসেছি, এখন আর কিছু খেতে পারবো না। তা বললে হবে না তো, তোমাকে খেতেই হবে আমাদের সাথে। তারপর আন্টির জোড়াচুড়িতে সামান্য কিছু খেলাম। আঙ্কেল, তাহলে আজকে আমাদের কাজটা কি? আজকে আপনার কোনো কাজ টাজ নেই, যা কাজ আছে তা শুধু আমার সাথে। আজকে আপনার কাজ হবে সারা দিন আমার সাথে ঘোরাঘুরি করা। কি বললেন আপনি? আমি আমার কাজ ফেলে আপনার সাথে ঘোরাঘুরি করব? অসম্ভব। আগে কাজ, তারপরে অন্য কিছু। আঙ্কেল প্লিজ বলুন না ওকে আজকে আমার সাথে ঘুরতে যেতে। অনেকেই তো কাজ করে, আজকে না হয় আমার সাথে ঘোরাঘুরি করুক। প্লিজ আঙ্কেল, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে অভি, আজকে তানিশা মামনিকে নিয়ে তুমি সারাদিন ঘুরে বেড়াবে, আজ তোমার ছুটি। কিন্তু আঙ্কেল, কাজ ফেলে কিভাবে আমি তার সাথে ঘুরবো? যা কাজ আছে সবাই সামলে নেবে, তুমি যাও। কি আর করার, আঙ্কেলের কথা মতো তানিশাকে নিয়ে ঘুরতে বের হলাম। আমি আর তানিশা একটা রিকশায় চললাম। আরে আপনিও তো চেপে বসছেন না, এদিকে সরে এসে বসুন, নইলে তো পড়ে যাবেন। না না, ঠিক আছে। কিছু দূর যেতেই রিকশার চাকা একটি ভাঙা যায়, তারপর তাল সামলাতে না পেরে পড়ে যায় অবস্থা। ঠিক সে সময় তানিশা আমার হাত ধরে টান মারে। কি বলছিলাম আপনাকে, আপনি তো কোনো কথাই শোনেন না। দেখলেন তো কি হতে যাচ্ছিল, যত সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাগ করার কিছু নেই। আমি চেপে বসেছি, এবার খুশি? খুব খুশি। তারপর রিকশা নিয়ে আমরা নদীর তীরের দিকে চললাম। এখানে সকালে ও বিকালে বেশ মানুষের আনাগোনা দেখা যায়, খুব ভালো লাগে সেই সময়। কি মনোরম আবহাওয়া, মনটা যেন শান্ত করে তুলছে। আমি আর তানিশা দুজনে পাশাপাশি হাঁটছি। তানিশার চুলগুলো বাতাসের কারণে এসে আমার মুখে বাড়ি দিচ্ছে, কিছুটা অস্বস্তি ফিল হচ্ছে। সেটা বুঝতে পেরে তানিশা আর চুলগুলো ঠিক করে একটু ফাঁকা হয়ে দাঁড়ালো। আচ্ছা একটা কথা বলবো? জি বলুন। আপনি কি কাউকে ভালোবাসেন? ভালোবাসি কি না জানি না, কিন্তু একজনকে বেশ ভালো লাগে। আচ্ছা তাই নাকি? তা কে সে? একদিনেই এত কিছু জেনে নেবেন? এখনো আমাদের বন্ধুত্বের পথ চলা অনেকটা বাকি, আস্তে আস্তে না হয় জেনে নিন। আচ্ছা ঠিক আছে, এখন বলতে না চাইলেও জোর করব না। চলুন ওই দিকটাই যাই, কেমন সুন্দর বাতাস বইছে। ঠিক আছে চলুন। তারপর তানিশা দৌড়ে সে জায়গা থেকে চলে গেল। সে দুই হাত প্রসারিত করে যেন প্রকৃতির মনোরম আবহাওয়াটা নিজের মধ্যে ধরে নিচ্ছে। আসুন কয়েকটা ছবি তুলে ফেলি। ছবি তুলবো আমি? হ্যাঁ, আপনি তুলবেন তো কি হয়েছে? না মানে আমি ভালো ছবি তুলতে পারি না, আমার ছবি তোলা দেখলে আপনার রাগ উঠে যাবে। ও খারাপ, তবুও ছবি তুলে দেন না প্লিজ। তার মানে আপনি আমার কাছ থেকে ছবি তুলে নেবেনই? হ্যাঁ। তারপর তানিশা ইচ্ছামতো কয়েকটা স্টাইল দিল, আমি তার ছবি তুলে দিলাম। ইউ চিটার, শয়তান, মিথ্যা কথা বলা হচ্ছিল। কি বলেছিলেন আপনি ছবি তুলতে পারেন না? তাহলে এগুলো কি বদমাইশ? এগুলোকে ছবি বলে? ইয়াকথু। এই দেখুন, আমার ছবিটা কিন্তু অপমান করবেন না বলে দিলাম। আর ধন্যবাদ এত সুন্দর করে ছবি তুলে দেওয়ার জন্য। আসুন আরো কয়েকটা ছবি তুলবো, এবার আমি আর আপনি একসাথে থাকবো। এই না না, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, প্লিজ। আমি যখন আপনার সাথে এসেছি তো আপনার সাথে ছবি তুলবো। ভাই রে ভাই, এটা মেয়ে না অন্য কিছু, বোঝা বড় দায়। জোর করে আমার সাথে ওর ছবি তুলে নিল, জানি না পরে আবার কি করে। অনেক ঘোরাঘুরি করলাম আমি আর তানিশা, দুপুর হয়ে গেল। তারপর আমি আর তানিশা একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করে বাসায় ফিরছিলাম। ঠিক সেই সময় আমাদের পথ আটকায় আরফিন। কিরে তুই আমাদের পথ আটকালি কেন? এমনি ইচ্ছে হলো তাই। বাহ, এটা কি গার্লফ্রেন্ড নাকি? বেশ সুন্দর তো, একটু ছুঁয়ে দেখি কেমন। আরফিন যেই তানিশার গাল ছুঁতে গেল, আমি তার হাতটা ধরে ফেললাম। দেখ আরফিন, এটা কিন্তু রাস্তা, আর আমি চাই না এখানে কোনো প্রকার মারামারি হোক, তো সাবধান করে দিলাম। পরের বার যেন এমন ভুল আর কখনো না করা হয়।
রাস্তা হয়েছে তো কি হয়েছে, এমন সুন্দরী মেয়ের শরীর স্পর্শ করার কি আমার কোনো অধিকার নেই? যদি তোমাকে এক রাতের জন্য আমার কাছে পেতাম তাহলে দিল খুশ হয়ে যেত। এবার আমার মাথায় রাগ চেপে গেল, আর আমি যখন রেগে যাই তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। রাস্তার মাঝখানে ডিভাইডারের লোহার মতো কিছু পড়েছিল, তারপর আমি সেটা দিয়ে তার হাতের কবজি বরাবর দিলাম বাড়ি দেওয়ার সাথে সাথে সে তার হাত নিয়ে কোকড়াচ্ছে। তারপর তার মাথা বরাবর একটা বাড়ি দিলাম। মাথার বাড়িটা আস্তেই ছিল, কিন্তু জিনিসটা লোহা হওয়ায় তার মাথাটা ফেটে যায়। তারপর তার সাথে থাকা কয়েকজন ভয় পেয়ে যায়, কারণ তাদেরকে একদিন এমন অবস্থা করেছিলাম। শোন, তোরা তোদের বন্ধুকে সোজা হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবি, আর জ্ঞান ফেরার পর বলবি কোনো সময় যেন কোনো মেয়েকে এইভাবে অসম্মান না করে। যদি আমার চোখে পড়ে বা আমার কানে খবর যায় তাহলে আজকের কথাটা মনে রাখতে বলিস। আর হ্যাঁ, আমাদের শত্রুতাটা রাজনীতি নিয়ে, তো বাইরের কিছু নিয়ে যেন নেক্সট টাইম এমন কিছু করা না হয়। তো পরের বার ভালো হবে না বলে দিলাম। তারপর তারা আরফিনকে ধরে হসপিটালে নেয়। আমি আর তানিশা সেখান থেকে চলে আসলাম। আসার সময় বারবার তানিশা কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছিল। কি হয়েছে, এমন করে তাকাচ্ছেন কেন? শরীর খারাপ লাগছে? ডাক্তারের কাছে নিয়ে যাব? না মানে আপনি যে এই ছেলেটাকে এমনভাবে মারলেন তা দেখে আমি চমকে গেছি। আপনার মতো ছেলেও এমনভাবে কাউকে মারতে পারে তা জানা ছিল না। আচ্ছা, ছেলেটাকে আর আপনি ওনাকে চিনিনি বা কি করে? ছেলেটা হলো আমাদের পাশের এলাকার একজন এমপির ছেলে, সাবেক এমপি বলতে পারেন। কেননা আঙ্কেল ক্ষমতায় যাওয়ার আগে তার বাবাই এলাকার এমপি ছিলেন, কিন্তু তিনি কখনো এলাকার উন্নতি করেননি, যার জন্য পরবর্তী ইলেকশনে আঙ্কেল বিজয় লাভ করে। তারপরে তিনি এলাকার এমপি হয়ে যায়। তারপর থেকেই ওনার আর ওনার ছেলের আঙ্কেলের প্রতি রাগ সৃষ্টি হয়, আর এ কারণেই ছেলেটির সাথে আমার মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। আর এভাবে তাকে আমি চিনি। আমি আর তানিশা বাসায় গেলাম। আঙ্কেলের ওখানে গিয়ে দেখি রনি টিভি দেখছে। রনি, কি করো? এই তো ভাইয়া, মোটু পাতলু দেখি। হ্যাঁ, তোমাদের কাজ তো সারাদিন মোটু পাতলু দেখা। দেখি রিমোটটা 1 মিনিটের জন্য। তারপর রনি আমাকে রিমোটটা দিল। আমি একটু চ্যানেলে ঘোরাঘুরি করছিলাম, ঠিক সেই সময় একটা চ্যানেলে চোখ আটকে যায়। নিচে হেডলাইনে লেখা, এই মাত্র পাওয়া কুষ্টি 1 আসনের এমপির পিএর হাতে কুষ্টি 1 আসনের সাবেক এমপির ছেলে আহত। আরে অভি, এটা তুমি কি করেছো? কেন আঙ্কেল, আমি কি কোনো ভুল করেছি? সঠিক নাকি ভুল সেটা বুঝতে পারছি না, কিন্তু যেটা তুমি করেছো সেটা কিন্তু ভীষণ অন্যায়। আঙ্কেল, আমি কি করলাম বলুন? সে যেভাবে তানিশাকে অপমান করেছিল, নোংরা কথা বলেছিল, তার জন্য আমি চুপ থাকতে পারিনি। রাগের বসে তাকে এমনটা করেছি। আচ্ছা, যা হওয়ার হয়েছে, সেটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। তা বাসায় পৌঁছে দিয়ে আসার জন্য ড্রাইভার পাঠাবো যদি আবার রাস্তায় কোনো কিছু হয়? না আঙ্কেল, তার কোনো দরকার নেই, চিন্তা করবেন না, তেমন কিছু হবে না। আমি তাহলে আজকে আসি আঙ্কেল। আচ্ছা, তো ভালোভাবে যেও। তারপর আঙ্কেলের বাড়ি থেকে বের হয়ে রিক্সা খুঁজলাম, কিন্তু পেলাম না। কি আর করার, হেঁটে যেতে হবে তো হেঁটে যেতেছিলাম। যেতে যেতেই সামনে সব প্রেসের লোক আমাকে ঘিরে ধরে। স্যার, আপনি নাকি আকরাম স্যারের ছেলেকে মেরেছেন, কিন্তু কেন প্লিজ বলুন। স্যার, আপনার সাথে কি তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল যার জন্য আপনাদের মধ্যে ঝামেলা লাগে? স্যার, চুপ থাকবেন না, প্লিজ বলুন। আপনার সাথে নাকি একজন মেয়ে ছিল যার জন্য নাকি ঝামেলাটা হয়েছে, প্লিজ আমাদেরকে বলুন। দেখুন, এগুলো আমার ব্যক্তিগত, কারণ সেগুলো আপনাদের বলতে বাধ্য নই আমি। প্লিজ আপনারা এখন যান। কিন্তু স্যার প্লিজ বলুন কেন তাকে এভাবে মেরেছেন? কতবার বলবো আপনাদেরকে, আপনারা কি শুনতে পান না? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের সামনে আপনাদের স্ত্রী, মা, বোন, বান্ধবী বা আত্মীয়, মোট কথা হলো কোনো মেয়েকে যদি আপনাদের সামনে অপমান করা হয়, তাকে খারাপভাবে অপমান করা হয়, তার শরীরে হাত দেওয়া হয়, তাহলে ভেবে দেখুন তো আপনি ভাই, স্বামী, ছেলে অথবা বন্ধু হিসেবে আপনি কি করবেন? তারা কিছুক্ষণ নিশ্চুপভাবে ভাবনা চিন্তা করতে লাগলো। কি হলো বলুন? আপনারা কি চাইবেন আপনার সামনে আপনার স্ত্রী, বোন, মা অথবা কোনো মেয়ে অপমানিত হোক? অনেকে আছে চাইবে না, আবার অনেকে আছে চাইবে।
তো আপনি যদি একজন দায়িত্বশীল ছেলে, ভাই, বোন অথবা স্বামী হন, তাহলে আপনাদের কি করা উচিত তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তবে একটা প্রশ্ন স্যার, মেয়েটি আপনার কি হন তা কি জানতে পারি? দেখুন, এটা আমার ব্যক্তিগত বিষয়, তো এটার ব্যাপারে না জিজ্ঞাসা করলেই খুশি হব। ধন্যবাদ। তারপর আমি সেখান থেকে বাড়ির দিকে আবার রওনা হলাম। কোথা থেকে আসে সব বুঝতে পারছি না। সব সময় কি আমার পিছে পিছে ঘোরে নাকি? এখান থেকে এটুকু আসতে না আসতেই সবাই ঘিরে ধরেছে। যত সব। বাসায় গিয়ে দেখলাম মা যেন কিছু একটা নিয়ে চিন্তা করছেন। আয়শা ও মায়ের পাশে বসে আছে। কি হয়েছে মা, তোমরা এভাবে বসে আছো কেন? কোনো কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারছিস না কি হয়েছে? না, সত্যি আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ বলো আমাকে, কি হয়েছে? টিভিতে এগুলো কি দেখলাম? এই সবগুলো কি মিথ্যে? তুমি নাকি একটা ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছিস। কেন করেছিস এসব? তো তাহলে এই ব্যাপার। আচ্ছা শোনো। তারপর আমি মাকে সবকিছু খুলে বললাম। এই হলো আসল ঘটনা। তো এবার বলো, আমি কি খারাপ কিছু করেছি? হ্যাঁ, আমি বুঝতে পারলাম তুই কোনো খারাপ কাজ করিসনি, তবুও আমার কেমন জানি ভয় হচ্ছে তারাও যদি তোর আবার কোনো ক্ষতি করে দেয়। আহা মা, তুমি কোনো চিন্তা করো না। দেখবে আল্লাহর রহমতে কেউ কিছু করতে পারবে না আমার। আচ্ছা ঠিক আছে, আমি আর চিন্তা করব না। তো আয় খেয়ে নে। তারপর মা খেতে দিল। আমি খেয়ে দিয়ে বিশ্রাম নিলাম। সারাদিন ওই মেয়েটার সাথে ঘুরে বেড়াতে বেড়াতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বসে মোবাইল টিপছিলাম। ঠিক সেই সময় আয়েশা এলো আমার রুমে। এসে আমার পাশে বসলো। কোনো কথা বলছে না, চুপটি করে বসে আছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি রে, কি হয়েছে, কিছু বলবি কি? নিচুপ, কিছু বলছে না। কি রে, কি হয়েছে, চুপ করে আছিস কেন বল? অভি, তোকে আমি কিছু প্রশ্ন করব, তুই ঠিকঠাক সোজাসুজি প্রশ্নের উত্তর দিবি, মজা করবি না বলে দিলাম। না, কি করব বুঝতে পারছি না। আজকে তো মনে হয় খুব সিরিয়াস মুডে আছে। আচ্ছা অভি, তুই সত্যি করে বল তো, তুই কি আমাকে ভালোবাসিস? তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোকে তো সেই ছোট্ট থেকেই ভালোবেসে আসছি, এখনো ভালোবাসি। দেখ অভি, এবার কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে। তোকে সিরিয়াসলি উত্তর দিতে বলেছি, কোনো মজার ছলে না। আয়শা, তোর কি হয়েছে বলতো? আজকে হঠাৎ এমন প্রশ্ন করছিস? আমি যা বললাম আগে সেটার সঠিক উত্তর দে। তুই আমাকে ভালোবাসিস কিনা সেটা আগে বল। তুই কি শুনতে চাস আমি তোকে ভালোবাসি কিনা? তাহলে শোন, আমি তোকে অনেক ভালোবাসি, নিজে থেকেও বেশি ভালোবাসি। মনে আছে একবার ছোটবেলায় আমার জ্বর হয়েছিল, তুই আমার জন্য কি না করেছিস? তখন থেকেই তোকে আমার এ মনের আসনে জায়গা দিয়ে দিয়েছি রে। তখন থেকে আমি ভেবে নিয়েছিলাম তোকে কখনো আমার থেকে দূরে কোথাও যেতে দেব না। সব সময় আমি এই আমার হৃদয়ের মধ্যে তোকে রেখে দেব। এবং দেখ, তুই এখানে আমার সেই ছোট্টবেলা থেকে এখনো আছিস। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো বল? ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি যে তোকে। আমার কথাগুলো শুনে আয়েশার চোখ দুটো পানিতে চিকচিক করতে লাগলো। সে হঠাৎ আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাহলে বল, তুই আর কখনো আমার থেকে দূরে থাকবি না, সব সময় আমাকে ভালোবাসবি। তুই ছোট থেকে যেমনটা আমাকে এখনো ভালোবাসিস। তোকে নিয়ে আমার খুব ভয় হয় জানিস, যদি কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নেয় আমি সইতে পারবো না রে। আমিও ভালোবাসি, বড্ড ভালোবাসি তোকে। আয়শাকে আমি আমার বুকে জড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসিস, কিন্তু একটা কথা বলতো, তোর মনে এই প্রশ্নের উদয় হলো কি করে যে আমি তোকে ছেড়ে চলে যাব? তোকে এই 2 দিন ধরে দেখছি, কি নাম যেন বলেছিলি? তানিশা নাকি? ওই মেয়েটার সাথে ঘোরাঘুরি করছিস, এমনকি আজও দেখেছি তোকে। সেই মেয়েটা তোর সাথে যেভাবে হাসি খুশিভাবে তোর পাশে হেঁটে চলেছে, দেখে মনে হলো যেন তোকে আমার কাছ থেকে সে কেড়ে নিবে। তাই তোকে বললাম, তুই প্লিজ আমাকে ছেড়ে অন্য কারোর হয়ে যাস না। আমি তোকে আমার এই মনের মাঝে সারা জীবন আগলে রাখতে চাই। আমার প্রতি তো তোর যদি বিশ্বাস থাকে তাহলে এটুকু জেনে নে, আমি তোর আছি, তোরই থাকবো। সত্যি বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি।
আচ্ছা, একটা কথা বলতো, তুই আমাদের কিভাবে দেখলি আর কোথায় গিয়েছিলি? ও, 1 মিনিট অপেক্ষা কর। তোর এই প্রশ্নের জন্য আমার একটা কথা মনে পড়লো, আমি এক্ষুনি আসছি। যাক বাবা, মেয়েটার আবার কি হলো? কোথায় ফুরুত করে উড়ে গেল? কিছুক্ষণ পর দেখলাম আয়শা তার হাতে কিসের যেন ব্যাগ নিয়ে আসছে। নে ধর, খুলে দেখ তো কেমন হয়েছে। কি এটা? সেটা তুই নিজেই খুলে দেখ। আয়শার থেকে নেওয়া একটা খুলে দেখি তার ভেতরে দুটি কালো ও নীল রঙের শার্ট। এই দুটি রং যে আমার সব থেকে বেশি পছন্দ সেটা আয়শা ঠিকই জানে। শার্ট দুটো বেশ সুন্দর হয়েছে, আয়শার পছন্দ আছে বলতে হবে। শুভ জন্মদিন। এবার আয়শার কথাটিতে আমি অনেকখানি অবাক হয়ে গেলাম। আজ যে আমার জন্মদিন সেটা আমি নিজেই ভুলে গেছি, কিন্তু আয়শা ঠিকই মনে রেখেছে। ওহো, আজ যে আমার জন্মদিন সেটা আমি নিজেই ভুলে গেছি, কিন্তু তুই তো দেখছি ঠিকই মনে রেখেছিস। আমি জানি তো তুই ভুলে যাবি। তোর কোনো দিন তোর জন্মদিনের কথা মনে থাকে বল তো? হুম, কিন্তু তুই আমার জন্মদিনের দিনটা ঠিকই মনে রাখতে পারিস, খালি নিজেরটাই পারিস না। তুই প্রত্যেক বছর আমার জন্মদিনে কোনো না কোনো কিছু আমাকে গিফট করিস, কিন্তু আমি তো তা করতে পারি না। তাই ভাবলাম আজকে কিছু তোকে গিফট করব। আর এটা কিন্তু এই কালকে মার্কেটে গিয়েছিলাম, আর সেই সময় তোকে আর ওই মেয়েটাকে সাথে দেখি। আচ্ছা বুঝলাম, কিন্তু তুই টাকা পেলি কোথায়? কেন বড় আম্মু, বড় আব্বু যখন হাত খরচের টাকা দিতেন সেই টাকাগুলো জমিয়ে রেখেছিলাম, আর সেই টাকা দিয়েই কাল তোর জন্য 2টা শার্ট কিনেছি। তা কেমন হয়েছে বললি না তো? খুব খুব সুন্দর হয়েছে, আমার চোখের পানিতে ভরে গেল। এটা কোনো দুঃখের অশ্রু নয়, এটা আনন্দের অশ্রু। কি রে, তোর চোখে পানি কেন? কই না তো, এমনি। আচ্ছা চল বাইরে চল, তোর জন্য আরও একটা সারপ্রাইজ আছে। কি বলছিস? আরও একটা সারপ্রাইজ? বাহ, বেশ ভালো তো। তারপর ঘরে থেকে বের হয়ে উঠানে গিয়ে দেখি সেখানে নানান রঙের বাতি জ্বলানো হয়েছে। তারপর আয়শা পেছন থেকে আমার চোখ দুটো চেপে ধরলো। আমি কিছুই দেখতে পাচ্ছি না। কি রে, কি হলো? চুপ, কোনো কথা বলবি না, আস্তে আস্তে আমার সাথে সামনে যা। তারপর আয়শা আমাকে আস্তে আস্তে সামনে নিয়ে গেল। এবার চোখ খুলে দিল। হ্যাপি বার্থডে অভি, সবাই একসাথে বলে উঠল। এখানে দেখছি আঙ্কেল আন্টি, রনি, নূপুর ও তানিশা সবাই আছে, কিন্তু তারা কখন এলো? আঙ্কেল, আপনারা কখন এলেন? এইমাত্র এলাম, দেখলাম তুমি তোমার ঘরে ছিলে, এই সেখানে যাইনি। আর এটা তো সারপ্রাইজ। আপনারা কিভাবে জানলেন যে আজকে আমার জন্মদিন? তোমার বাবা মা আমাকে ফোন দিয়ে বলেছে। আমি বললাম আপনারা আয়োজন করুন, আমি আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই। তোমাকে না জানিয়েই চলে এলাম। নাও নাও, এবার কেকটা কাটো। তারপর সবার কথা মতো কেকটা কাটলাম। তারপর সবাইকে নিজ হাতে খাইয়ে দিলাম। তারপর সব শেষে মা, আয়শা ও আন্টি মিলে সবকিছু গোছাচ্ছিল। আচ্ছা, যে আপনার জন্মদিন সেটা তো আমাকে বলেননি। আসলে আজকে যে আমার জন্মদিন সেটা আমি নিজেও উপলব্ধি করতে পারিনি। আমাকে প্রথম আয়েশা উইশ করে, তারপরে আমি বুঝতে পারি আমার জন্মদিন। ভালো, খুব ভালো। আশা করি আপনার সামনের দিনগুলো ভালো কাটুক। ধন্যবাদ আপনাকে। তারপর আঙ্কেল আন্টি, তানিশা সবাই চলে গেলেন। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আঙ্কেলের বাড়ি রওনা দিলাম। সামনে ইলেকশন, সেটা নিয়ে কিছু ভাবতে হবে। আঙ্কেল, সামনে তো ইলেকশন, সেটা নিয়ে কিছু ভাবলেন? হ্যাঁ, তা একটু ভেবেছি। তোমার তো বয়স হয়ে যাচ্ছে, তাই আমি চাচ্ছি যে এবার আর ইলেকশনে দাঁড়াবো না। কি বলছেন এগুলো? আপনি এখানকার এত উন্নতি করলেন, আপনার জন্য কত গরিব দুঃখী সাহায্য পেয়েছে। আপনি যদি এই জায়গাটা ছেড়ে দেন তাহলে কিভাবে হবে? পরবর্তীতে যে আসবে সে যদি এদের প্রতি অন্যায় করে, এলাকার মানুষদের প্রতি অন্যায় করে, তাছাড়া সবাই আপনাকে এত শ্রদ্ধা করে, সম্মান করে, তারা কিছুতেই চাইবে না আপনি আপনার জায়গাটা ছেড়ে দিন। দেখো অভি, আমার এই বিষয়টা মাথায় আছে, তাই আমি চাচ্ছি আমার বদলে এই জায়গাটা এমন একজনের কাছে দিতে যে গরিবদের কথা ভাবে, এলাকার কথা ভাবে, দেশের কথা ভাবে। আর এমন মানুষ আমি পেয়ে গেছি। তাই নাকি আঙ্কেল? তাহলে কে সে? কেন তুমি? এসব কি বলছেন আপনি? আমি আপনার জায়গায় বসবো?
এটা অসম্ভব। আমি চাই না আমি আপনার জায়গাটা কেড়ে নেই বা আপনার জায়গায় আমি বসি। কে বলেছে যে তুমি আমার জায়গাটা কেড়ে নিচ্ছ? আমি চাচ্ছি তুমি সামনের ইলেকশনে আমার হয়ে দাঁড়াবে, আর আমার বিশ্বাস তুমি ঠিকই জয়ী হবে। তোমাকে সবাই চিনে, তোমাকে সবাই শ্রদ্ধা করে। তুমি গরিব দুঃখীদের জন্য কি না করেছো, এলাকার জন্য কি না করেছো। আশেপাশের কলেজ স্কুল যেখানে সব সময় মেয়েদের উত্ত্যক্ত করা হতো, ইফটিজিং করা হতো, সেখানে সকল চিত্র তুমি পাল্টে দিয়েছো। তোমাকে সবাই ভোট দেবে, দেখে নিও। কিন্তু আঙ্কেল, আমি কি করব? আর কোনো কিন্তু নাই। তুমি কি চাও না এই এলাকার, এই সমাজের আশেপাশের যত এলাকা আছে, এমনকি পুরো দেশের চিত্রটা পাল্টে দিতে? এটা তোমার স্বপ্ন। তুমি তো সবসময় স্বপ্ন দেখেছো দেশের উন্নতি করতে, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নতি করতে, গরিব দুঃখী জনের অত্যাচার সহ্য করতে না হয়, বেকার শিক্ষিত ভাইদের জন্য চাকরির জন্য কষ্ট করতে না হয়। এমনকি তুমি দেশের সকল কিছুর চিত্র পাল্টে দিতে চেয়েছো, যেখানে মেধা ছাড়া, যোগ্যতা ছাড়া টাকার বিনিময়ে সবাই চাকরি পাচ্ছে। তুমি তো কখনো এটা চাওনি। আমি জানি হয়তো এটাও তুমি একা পাল্টাতে পারবে না, কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। সবাইকে এক করতে হবে, এক করে এই দেশটাকে সুশীল সমাজে পরিণত করতে হবে। তুমি তো এই সমাজেই বড় হয়েছো, তুমি তো জানো গরিবের কষ্ট। প্লিজ না করো না। আচ্ছা আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি সামনের ইলেকশনে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুশি হলাম। আমি তাহলে সবকিছু প্রস্তুতি নেই, ইলেকশনের তো আর বেশি দিন নেই। ঠিক আছে, আপনি যা করবেন তাই হবে। মামা, মামা, আমি নূপুর রনিকে নিয়ে একটু বাইরে গেলাম। পাশে থেকে একটি মেয়ের কণ্ঠস্বর শুনে তাকিয়ে দেখি এই সেই মেয়েটি যাকে আমি একবার বাঁচিয়েছিলাম, যার বিনিময়ে সে আমাকে অপমান করেছিল সবার মাঝে। তারপর মেয়েটি আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কিরে, তুই তুই এখানে কি করছিস? আফিফা, তুমি একে চেনো নাকি? চিনি মানে খুব ভালো করে চিনি, এক নম্বরে বাজে ছেলে। দেখুন, আপনি কিন্তু আমাকে সেদিন অনেক অপমান করেছিলেন, মুখ বুজে শুনে নিয়েছিলাম। আমি কি আপনার কোনো ক্ষতি করেছিলাম? বরং আমি আপনার জীবন বাঁচিয়েছিলাম। তার বিনিময়ে আপনি কি করলেন? আমাকে অপমান করলেন। বেশ করেছি, অপমান করেছি। তুই কেন আমার হাত ধরেছিলি? হ্যাঁ, আমি কি আপনার ইচ্ছে করে হাত ধরেছিলাম? আপনাকে বাঁচাতেই তো আপনার হাতটা ধরেছিলাম। আচ্ছা আচ্ছা আফিফা, অভি, তোমরা একটু শান্ত হও। আমাকে সবকিছু খুলে বলো, কি হয়েছে? আর তোমরা একে অপরকে চেনো বা কি করে? আঙ্কেল, মনে আছে সেদিনের কথা, যেদিন আমি আপনার কাছে এসেছিলাম চাকরির জন্য? আপনি আমার চাকরিটা দিয়েছিলেন। সেদিন বাসায় ফিরতেছিলাম, ঠিক সেই সময় দেখতে পেলাম একটি মেয়ে ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে যাচ্ছিল। সেই সময় তার দিকে পিছন দিক থেকে ফুল স্পিডে একটা ট্রাক ফিরে আসছিল। তাই আর কোনো উপায় না পেয়ে তার হাত ধরে টান দেয়, যার কারণে তিনি প্রাণে বেঁচে যান। ঠিক সেই সময় আপনার গুণধর ভাগ্নি আমাকে ধন্যবাদ না জানিয়ে উল্টো চড় মারে আর নানানভাবে অপমান করতে থাকে আমি তার হাত স্পর্শ করেছি বলে। আফিফা মামনি, তুমি কিন্তু ভীষণ অন্যায় করেছো। ওনার কাছে সরি বলো। মামা, আমি আর কোনো কথা বলতে চাই না, তুমি সরি বলো। ঠিক আছে, সরি। তারপর আঙ্কেলকে কে জানি কল করলো, তাই তিনি রিসিভ করে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেল। আর আমি মিটমিটিয়ে হাসছি। খুব হাসা হচ্ছে তাই না? দেখে নিব। আচ্ছা, দেখবো আপনি কি করতে পারেন। বাসায় চলে আসলাম। বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম, সে সময় তানিশা ফোন দেয়। উফ, মেয়েটা যে এত বিরক্তি করে তা কি বলবো। পরিচয় না হওয়াই ভালো ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন পৌঁছেছেন বাসায়? সে তো অনেক আগেই পৌঁছেছি। এসে গোসল করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছি। তোরেন, আজ আমি আঙ্কেলের ওখানে যাচ্ছি, আপনি কিন্তু বিকেলে চলে আসবেন। কেন? কেন আবার? এমনি আসতে বলেছি, আসবেন। আচ্ছা, দেখা যাক। কোনো দেখা দেখি না, আপনাকে আসতেই হবে। আচ্ছা ঠিক আছে, যাব। এবার খুশি? খুশি। এবার বলুন কি করেন? কেন, একটু আগেই তো বললাম বিশ্রাম নিচ্ছি। ভুলে গেলেন ইতিমধ্যে? সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আপনি বিশ্রাম নিন, আমি ফোন রাখলাম। আর বিকেলে আসছেন, এটা কিন্তু মনে থাকে। সেটা আর বলতে। তারপর তানিশা ফোনটা রেখে দিল। এমনি আঙ্কেলের ওখানে যেতে ইচ্ছে করছিল না, এখন আবার যেতে হবে। ধুর, ভাল লাগে না। আর আমার আঙ্কেলের ওখানে না যাওয়ার কারণটা হলো
আফিফা নামের ওই মেয়েটা দেখলেই কেমন জানি গুন্ডি গুন্ডি ভাব। সামনে গেলেই দেখে মনে হয় কাঁচা চিবিয়ে খাবে। কি আর করার, যেতে হবে। না হলে ওদিকে তানিশা মহারানী রাগ করবেন। বিকেলের দিকে আঙ্কেলের বাসায় গেলাম। গিয়ে দেখি তানিশা ও আফিফা একসাথে বসে গল্প করছে। আমাকে দেখে তানিশা বলল, আরে আপনি চলে এসেছেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাই বুঝি? চলুন এবার কোথাও গিয়ে ঘুরে আসি। কি বলছেন এসব? এখন ঘুরতে যাব? হ্যাঁ, এখন গেলে কি হবে? চলুন না প্লিজ প্লিজ প্লিজ। উহ, আপনি এত বাচ্চাদের মতো বায়না ধরেন কেন বলুন তো? না করলে যে আপনি আমার কথায় রাজি হন না। যাই হোক, চলুন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, কি আর করার, চলুন। এই তানিশা, তোমরা কোথায় যাচ্ছ? এই বিকেলবেলা এই এলাকাটা ঘুরে দেখতে যাব। যাবে নাকি আমাদের সাথে? তা গেলে মন্দ হয় না। তাহলে চলো। একটাকে নিয়েই পারি না, আর একটা কপালে জুটল, তাও আবার যে বদমেজাজি। রাস্তায় আবার কি হয় ঠিক নেই। আল্লাহ বাঁচিয়ে নিও। জানো আপু, এখানকার পরিবেশটা না অনেক সুন্দর। সামনে একটা সুন্দর নদী আছে, চলো ওইদিকে যাব, কিন্তু হাঁটতে হবে। ওকে, সমস্যা নেই, আমি হাঁটতে পারবো। বাবা, জমিদারি মেয়ে সাহেব আবার হাঁটতেও পারে দেখছি। এই এই কি বললেন আপনি? হ্যাঁ, মেয়েকে দেখছি তুমি থেকে আপনি বলা শিখে গেছে। যাক, ভালোই হলো। কই কিছু বলিনি তো? কি বললেন? আমি জমিদারি মেম সাহেব? হ্যাঁ, আমি এই গ্রামের পথ দিয়ে হাঁটতে পারবো না, তাই তো? এই রে, সব শুনে ফেলেছে দেখছি। না, আমি আপনাকে ওইসব কিছু বলতে পারি? আপনি তো খুব ভালো, ভদ্র, নম্র ও শান্তশিষ্ট মেয়ে। আপনাকে কিছু বলতে পারি? হয়েছে তেল মারা। সামনের দিকে তাকিয়ে হাঁটুন, না হলে পড়ে যাবেন। হ্যাঁ, হাঁটছি তো। কেমন আছো চাচি? মহিলা রাস্তার পাশে বসেছিল। তাকে বললাম, এদের সবাইকে আমি চিনি। তারও আমাকে ভালো করেই চেনে। জি বাবা, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। তা কোথাও যাইতেছিল নাকি? জি চাচি, এদেরকে নিয়ে একটু সামনে যাব, ঘুরিয়ে নিয়ে আসি। ও, তা এরা কারা? চিনতে পারলাম না তো। চাচি, এরা হলো আসাদ আঙ্কেলের ভাগ্নি ও বন্ধুর মেয়ে। ও আচ্ছা বাবা। সে সময় তানিশা আমাকে বলল, অভি, আমার খুব পানির তেষ্টা পেয়েছে, আমাকে কোথাও থেকে পানি খাওয়াতে পারবে? মেয়ের কথা শোনো, আমার বাড়ির সামনেই খাড়িয়া জিজ্ঞেস করে পানি পাইবো নাকি। তোমার পানি তৃষ্ণা লাগছে, আমার বাড়ির ভিতরে আসো, আমি তোমার পানি খাওয়াইতেছি। তারপর তানিশা আমার দিকে তাকালো। আমি বুঝতে পেরেছি সে কি বলতে চাচ্ছে। আমি বললাম, কোনো সমস্যা নেই, চলো। বাবা, আমার বাড়িতে তোমাদের যে পাপ পড়ছে, এটাই আমার কাছে অনেক সৌভাগ্য। তারপর চাচি আমাদের বসার জন্য 3 জনাকে চেয়ার দিলেন, আর সাথে কয়েকটা মিষ্টি ও ঠান্ডা শরবত দিলেন। আরে চাচি, করছেন কি এগুলো? কেন বাবা, আমি কি কোনো ভুল করছি? না, আপনি কোনো ভুল করেননি। আপনি কেন আবার এগুলো কষ্ট করে আনতে গেলেন? কি যে বলো বাবা, তোমরা এই প্রথম আমার বাড়িতে আসছো, সামান্য এইটুকু তো খেতেই হবে। তারপর চাচির কথায় আর না করলাম না। তারপর দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হবার অবস্থা। তারপর চাচিকে বিদায় জানিয়ে আমরা নদীর তীরে পৌঁছালাম। সেখানে অনেক মানুষ ঘোরাফেরা করছে। আসলে এই সময়টায় নদীর তীরে মানুষের আনাগোনা বেশি। অভি অভি প্লিজ ওইদিকে চলেন, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ফুচকা বিক্রি হচ্ছে, আমি খাবো। সন্ধ্যা হয়ে গেল, আর এখন আপনার খাবার ইচ্ছে হয়েছে? ভীষণ ইচ্ছে হয়েছে। প্লিজ চলো না আপু, তুমি বলো না। তানিশা আপু, যখন যাচ্ছে তো চলুন। আচ্ছা ঠিক আছে, চলুন। তারপর ফুচকা দোকানের সামনে তাদের দুজনকে নিয়ে এলাম। এমনভাবে ফুচকা খাচ্ছে যেন কোনোদিনই খায়নি। আপনি দাঁড়িয়ে থাকলেন কেন? বসুন না, হাঁ করুন, আমি আপনাকে ফুচকা খাইয়ে দিই। তার দরকার নেই, আপনারাই খান। তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে তানিশা ও আফিফাকে আঙ্কেলের ওখানে পৌঁছে দিয়ে আমি বাড়ি গেলাম। কিরে, আজকে এত দেরি হলো যে? কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ মা, আসলে আঙ্কেলের একটি ভাগ্নি এসেছে, আর তানিশা বায়না করছিল বলে তাদের দুজনকে নিয়ে নদীর তীরে ঘুরতে নিয়ে গেছিলাম, তাই তো আজকে একটু দেরি হলো। আচ্ছা বাবা, খেয়ে নে। আয়শার দিকে তাকিয়ে দেখলাম সে তো রেগে চোখ মুখ লাল করে ফেলেছে। জানি না খাবার পর আমার উপর দিয়ে কি ঝড় বইবে।
খাবার শেষে ঘরে এসে রেস্ট নিচ্ছিলাম এবং যে ভয় পাচ্ছিলাম সেটাই হলো আয়শা আমার ঘরে এসে জোরে ধাক্কা দিয়ে দরজাটা ভেতর থেকে আটকে দিল। কিরে, পাগল হয়ে গেলি নাকি? কি করছিস এসব? আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রেগে তেড়ে এসে আমাকে বিছানায় ফেলে দেয়। তারপর আমার উপরে চেপে বসে। উফ আয়শা, কি করছিস? লাগছে তো আমার। তুই খেয়ে খেয়ে নিজেকে যে মুটকি বানাচ্ছিস, তোর ওজন কি আমি সইতে পারি? কি বললি তুই? আমি মুটকি? তাই না? আমি তো মুটকি হবই। ওই তানিশাই তোর কাছে ভালো। এই তুই কি রে, মন খারাপ করলি নাকি? আরে পাগলি, আমি তো মজা করলাম। রাখ তোর মজা, তোর নিজের কাছেই রাখ। আমি চললাম। আয়শা উঠে চলে যেতে গেলে তার হাতটা ধরে ফেললাম। তুই তো আমার সব, তুই তো আমার হৃদস্পন্দন। তোমাকে ছাড়া কিভাবে আড়াল হই বলো? এবার থেকে বল, তুইও আমাকে ঘুরতে নিয়ে যাবি, আইসক্রিম খাওয়াবি, ফুচকা খাওয়াবি। আচ্ছা বাবা, আচ্ছা, এবার থেকে তোকে আমি ঘুরতে নিয়ে যাব। আচ্ছা চল আব্বু আম্মুর কাছে যাই, তাদের কিছু বলার ছিল আমার। আব্বু আম্মু, তোমাদের কিছু জরুরি কথা বলার আছে। কি জরুরি কথা? জানোই তো সামনে ইলেকশন, এবার আঙ্কেল নাকি তার আসন ছেড়ে দিবে। কি বলছিস? এমপি সাহেব এমন কাজ করতে যাচ্ছেন? তিনি যদি তার আসন ছেড়ে দেয় তাহলে আমাদের গরিব দুঃখীর পাশে দাঁড়াবে কে? হ্যাঁ, সেটা মাথায় রেখেই আসাদ আঙ্কেল একটি কাজ করেছে। কি কাজ করছে? আসাদ আঙ্কেল চান আমি এবার তার বদলে ইলেকশনে দাঁড়াই। তুই দাঁড়াবি? হ্যাঁ বাবা, প্লিজ না করো না। তিনি আমাকে এই জায়গাটা যোগ্য হিসেবে মনে করছেন। কিসের জন্য জানো? কারণ সবাইকে আমাকে ভালোবাসে, আমার প্রতি সবার আস্থা আছে বলে। আর তিনি চাননি তার জায়গায় অন্য কেউ বসুক, কেননা সবাই তো আর আসাদ আঙ্কেলের মতো ভালো মানুষ না। অনেক বোঝানোর পর বাবা মা এই ইলেকশনের জন্য রাজি হলেন। কদিন ধরে খুব ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি, এখানে ওখানে অনেক জায়গায় যেতে হচ্ছে। আস্তে আস্তে ভোটের দিন ঘনিয়ে এলো। ভোটের আগের দিন আমি আর আমাদের দলের সাথীরা প্রচারণা শেষ, যে যার মতো বাড়ি ফিরছিলাম। বাহ, এবার তাহলে আমাদের জায়গায় তুই ভোটে দাঁড়াচ্ছিস? বাহ, বেশ ভালো তো। কেন দাঁড়ালে? কি তোদের সমস্যা? হয়তো সমস্যা থাকতে পারে, কারণ তোরা তো আর গরিবের ধন আত্মসাৎ করতে পারিস না, তাই না? অভি, মুখ সামলে কথা বল। বলে দিলাম কারা গরিবের উপর আত্মসাৎ করেছে। আমাদের সময় তারা অনেক উপকৃত হয়েছে। তাই নাকি? তা তো গরিবদের মধ্যে দেখা যাচ্ছে। এত কথা বাড়িয়ে লাভ নেই, কালকে হবে এর আসল খেলা, দেখা যাক কি হয়। তারপর আমরা সেখান থেকে চলে এলাম। পরবর্তী দিনে ভোটের আয়োজন সবকিছু শুরু হলো। আমি আমাদের দলের লোকেদের বলে দিলাম, আপনারা সব সময় সব দিকে খেয়াল রাখবেন, কোথাও যেন অন্যায় না হয়। তাদের উপরে আমার কোনো প্রকার বিশ্বাস নেই। শত্রুদের দুর্বল ভাবাটা এটা অন্যায়। চাই না কেউ অন্যায়ের পথে ধাবিত হোক। আপনারা সবাই সব দিক দিয়ে সজাগ থাকবেন। জি ভাইয়া। তারপর তারা যে যার মতো চলে গেল। আমি সেখানে বসে রইলাম। কিছুক্ষণ পরে আসাদ আঙ্কেল আমার কাছে আসলেন। কি অভি, তোমাকে নার্ভাস দেখাচ্ছে কেন? না আঙ্কেল, ওই একটু আর কি। তুমি করো, চিন্তা করো না, আল্লাহর রহমতে দেখবে তুমি জয়ী হবে। নার্ভাস হওয়ার কোনো চিন্তা নেই। আর তুমি যদি নার্ভাস হও তাহলে তোমার দলের লোকজনের কি অবস্থা হবে ভেবে দেখেছো? তোমাকে সবসময় শক্ত থাকতে হবে। তুমি তো সবসময় এমনটাই ছিলে। আঙ্কেল, আপনি যখন আমাকে আপনার দলে যুক্ত করেন তার আগে আমি এই রাজনীতি সম্পর্কে কিছুই জানতাম না। আপনি আমাকে এইসব কিছু শিখিয়েছেন, জানিয়েছেন। তবে আজকে আমার জীবনের একটি অন্যতম পরীক্ষা, যেখানে ফেল করলে হয়তো সব শেষ, তাই একটু নার্ভাস আছি আর কি। তুমি কখনো ফেল করতেই পারো না, দেখবে সব ঠিক আছে। আস্তে আস্তে ঘনিয়ে এলো সেই কাঙ্ক্ষিত সময়টি। এখনই জানা যাবে যে কে জয়লাভ করেছে আর কে পরাজয় লাভ করেছে। কিন্তু কিছুক্ষণ পরে যা ঘোষণা করা হলো তা শুনে আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি নাকি 2,53,768,000 ভোট পেয়ে জয়লাভ করেছি। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। আমি ঠিক শুনলাম তো, এটা ছিল আমার জীবনের প্রথম পরীক্ষা, যেটা আমি পাশ করে গেছি। আমার দলের সবাই তো খুব খুশি। একে একে সবাই আমাকে স্বাগত জানানো। সবার শেষে আফরিন এলো আমার কাছে। কংগ্রাচুলেশন মাই ডিয়ার জ্যাক,
তাহলে অবশেষে ভোটে জয়লাভ করলি। তুই আমার বড় একটা উপকার করলি রে, যা উপকার কোনোদিনও ভুলবো না। তারপর আরফিন তার দলের সব লোকজনকে নিয়ে চলে গেল। আপনাদের তো বলাই হয়নি, আরফিন পেয়েছিল 1,88,397টা ভোট। কনগ্রাচুলেশনস মাই ইয়াং ম্যান। কি বলেছিলাম আমি তোমাকে? দেখবো তুমি ঠিক জিতে যাবে। কি আমার কথা সত্যি হলো তো? আজ আমি খুব খুশি। আজ আমার সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখো তোমরা, আমি আমার সফলতাকে পেয়ে গেছি। আমার জীবনে এই জায়গাটা যে কত মূল্যবান সেটা আঙ্কেলের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি। তিনি যে আজকে এত খুশি হয়েছেন তা বলে বোঝাতে পারবো না, যার জন্য আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। তারপর আঙ্কেলের ওখানে গেলে আন্টি আমাকে প্রথমে মিষ্টি মুখ করান। আমি জানতাম বাবা তুমি ঠিক জিতবে। আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি যাতে তুমি জয়লাভ করো। আল্লাহ আমার কথা শুনেছেন, তোমার প্রতি সদয় হয়েছেন। দোয়া করি তুমি যেন আরও সামনে এগিয়ে যাও, আমাদের সবার মুখ উজ্জ্বল করতে পারো। ধন্যবাদ আন্টি, দোয়া করবেন। এখন তো আমার আরও বিশাল দায়িত্ব, সেগুলো যেন আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। তোমার ওপর আমাদের সব সময় দোয়া রইল। তারপর আমি আমার দলের লোকজনদের কাছে গেলাম। সত্যি বলতে তারা যদি পাশে না থাকতো তাহলে হয়তো আমরা কখনোই সফলতা লাভ করতে পারতাম না। আমার এই সফলতার ভাগীদার এরা সবাই। আজ আমি তোমাদের উপর খুব খুশি। বলো তোমরা কি চাও? ভাই আমরা আপনার কাছে বর্গ কোনো কিছু চাই না, আমরা শুধু চাই আপনি আসাদ স্যারের মতো সততা আর নিশ্চয়ভাবে আপনি আপনার কাজ চালিয়ে যান। এটাই হবে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। ইনশাআল্লাহ চেষ্টা চালিয়ে যাব অবশ্যই। আস্তে আস্তে আমার দিন কাটতে লাগলো। এতদিনে আমি অনেক এগিয়ে গেছি আমার পথে। আমি আসাদ আঙ্কেলের মতো পারছি কিনা জানি না, তবে আমি সর্বদা চেষ্টা করছি আমার ভালোটা দেওয়ার, সর্বদা সবাইকে ভালো রাখার। বাড়ি যেতেছিলাম, ঠিক সেই সময় আফিফা ফোন দেয়। আপনাদের তো বলা হয়নি, আফিফা আর আমার সম্পর্কটা আগের মতো নেই, এখন আমরা বন্ধুর মতো। অভি তুমি কোথায়? কেন, কি হয়েছে? কাজ শেষে বাড়ি ফিরছি। ও তুমি এখন নদীর তীরে দেখা করতে পারবে? এখন? হ্যাঁ এখন। আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি এখনই চলে আসছি। তারপর আফিফার কথা মতো নদীর তীরে গেলাম। গিয়ে দেখি আফিফা আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে। কখন এসেছো তুমি? কিছুক্ষণ হলো। তা কিসের জন্য ডাকলে? তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারিনি, তাই আজকে সেই কথাটা বলতে চাচ্ছি। তা বলো, কি এমন কথা যার জন্য আমাকে জরুরি এখানে ডাকলে? আমি তোমাকে ভালোবাসি অভি। আফিফার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। কি বলছে কি সে? কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ আমার মাথা একদম ঠিক আছে। আমি সুস্থ মাথায় তোমাকে ভেবে চিনতে কথাটা বলেছি। এই কথাটা তোমাকে জানানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে পারোনি, যার জন্য আমি তোমাকে এই কথাটা বললাম। প্লিজ তুমি না করো না, আমি চাই সারা জীবন তোমাকে কাছে পেতে। দেখো আফিফা, এটা কখনোই সম্ভব নয়। কেন? আমি কি দেখতে শুনতে খারাপ, নাকি আমাদের প্রথম দেখা হওয়ার ঘটনাটার জন্য তুমি আমাকে মেনে নিতে পারছো না? আমার সাথে ঘটে যাওয়া প্রথম ঘটনাটা তো আমি কবেই ভুলে গেছি, আর সেটা আমি আর মনে করতে চাই না। তুমি তো আমার চাচাতো বোন আয়েশাকে চেনো তাই না? হ্যাঁ তাকে তো আমি চিনি। তাহলে শুনে নাও, তুমি তো আমাকে কয়েকদিন আগে থেকে ভালোবাসো। আয়েশা আমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে। সে শুধু আমাকেই ভালোবাসে সেটা বললে ভুল হবে, কেননা আমিও তাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তাকে আমি। আর আমি তাকে ঠকাতে চাই না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এখন সিদ্ধান্ত তোমার। তুমি চাইলে আমাদের বন্ধুত্বটা এখানে অসমাপ্ত করতে পারো, আমি না করব না। আফিফা কিছু না বলে রাগ দেখিয়ে চলে গেল। জানি না সে কি করবে বাড়িতে গিয়ে। কোনো কিছু উল্টোপাল্টা না করলে ভালো। তারপর আমিও বাড়ি চলে গেলাম। মনটা খারাপ, আর মন খারাপের কারণ হলো আফিফা। বাসায় গিয়ে দেখি আব্বু আম্মু কি নিয়ে যেন আলোচনা করছে। যাক বাবা, চলে এসেছিস তাহলে? হ্যাঁ, কেন কিছু বলবে কি? হ্যাঁ, আমি আর তোর বাবা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছিস, তাই ভাবছি তোর বিয়েটা দিয়ে দিই। কিন্তু মা, এখন কেন এসব? এখন না তো কখন? বুড়ো হয়ে গিয়ে করবি?
আর পাত্রের যদি বাড়ির ভেতরে কেউ একজন হয় তাহলে আর দেরি দেরি কিসের? কি বলছো তুমি মা? এমনভাবে কথা বলছিস যেন তুই কিছুই জানিস না। চিন্তা করিস না, আয়েশা আমাদেরকে সবকিছু বলেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর আর আয়েশার বিয়েটা দিয়ে দিব। বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। আয়শা দেখছি দরজার আড়াল থেকে উকি মারছে। মায়ের কথা শুনে সে কিছুটা লজ্জা পেল, তা আমি ঠিকই দেখতে পেরেছি। তাই তাকে রাগানোর জন্য তার দিকে তাকিয়ে মাকে বললাম, মা আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আর আয়শাকে তো আরও না। এবার আয়শা আমার কথাটি শুনে ভীষণ রেগে গেল। সে দরজার আড়াল থেকে বেরিয়ে এসে আমার হাত ধরে আমাকে টানতে টানতে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল। এদিকে আব্বু আম্মু মিটমিট করে হাসছে। এই কি করছিস? ছাড় আমাকে। যেমন আছিস তেমন হয়ে শুয়ে থাকবে, একদম নড়াচড়া করবি না। করলে চেলা কাট দিয়ে না একদম মাথাটা ফাটিয়ে দিব। কি বললি তুই? বড় আম্মুকে আমাকে বিয়ে করবি না তাই না? আমাকে রিজেক্ট করার সাহস কিভাবে হয় তোর? কত কষ্ট করে বড় আব্বু বড় আম্মুকে ম্যানেজ করলাম, আর তুই বলছিস বিয়ে করবি না তাই না? তুই করবি না তো তোর ঘাড় করবে। আরে তোকে তো বিয়ে আমি করব। তাহলে বড় আম্মুকে কেন বললি তুই আমাকে বিয়ে করতে পারবি না? আরে আমি তো তোকে রাগানোর জন্য বলেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তোকে রাগান্বিত অবস্থায় কেমন দেখায়। আমাকে রাগাতে তোর খুব ভালো লাগে তাই না? খুব ভালো লাগে। আবার সরি আর বলবো না। তাহলে বাবা মাকে আমাদের বিয়ের দিন ঠিক করতে বলি, কি বলো? আমার তো আর তর সইছে না কবে যে তোর এই ঘরে আসতে পারবো। যখন এই ঘরটা আমার নিজের হবে আমি সব কিছু নিজের হাতে গুছিয়ে রাখবো। রাতে আমি তোর বুকে মাথা দিয়ে এভাবে ঘুমোবো। বাবা মহারানী, আপনি এত কিছু ভেবে নিয়েছেন? তা তো একটু একটু ভাবতে হবেই, দেখতে হবে না মহারাজের বউ হতে যাচ্ছে বলে কথা। কেটে গেল ৩-৪ দিন। আফিফার সাথে কোনো কথা হচ্ছে না। আফিফার ফোনে অনেকবার ট্রাই করেছি, কিন্তু যতবারই ফোন দিয়েছি ততবারই বলছে নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এতদিন হয়ে গেল তবুও তার ঠিকানাটা জানি না। আমাদের যতবারই দেখা কথা হয় আঙ্কেলের বাড়ি থেকেই। ভাবলাম আজকে আঙ্কেলের থেকে ঠিকানাটা নিয়ে আফিফার সাথে দেখা করে আসব। বিকেলে আমার অফিস থেকে বাড়ি যাব। সেই সময় দেখি তানিশার ফোন। তানিশার সাথে বেশ কয়েকদিন যোগাযোগ হয় না। আরে তানিশা ম্যাম যে, তা কেমন আছেন বলুন? এই কয়েকদিন তো আমাকে মনে হয় ভুলেই গিয়েছিলেন। না, আমি তোমাকে ইচ্ছে করে যোগাযোগ করিনি। আজ একজনকে আমার মনের কথা জানাবো। ও তাই নাকি? তা কে এসে? এটা তুমি নদীর পাড়ে আসলেই বুঝতে পারবে। এখনই চলে আসো, আমি তোর জন্য অপেক্ষায় আছি। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা করো। 10 মিনিটের ভিতর আসতেছি। গিয়ে দেখি তানিশা দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম, চলে এসেছি। তো আর কাউকে তো দেখতে পাচ্ছি না। কেন, আর কে থাকবে এখানে? না, তুমি যে বলছিলে কাউকে তোমার মনের কথা জানাতে চাও, তাই বললাম। সে আসেনি? আরে বোকা, আমার মনে কথাটা তো তোমাকেই বলতে চাই। কি আমাকে? হ্যাঁ, তোমাকেই বলার জন্য আমি এখানে এসেছি। তোমাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি, কিন্তু বলার সাহস পাইনি। তাই আজ তোমাকে আমার মনের কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। না, এবার আমার মাথা ঘোরাচ্ছে। মনে হচ্ছে এবার সত্যি পড়ে যাব। সেদিন আফিফা আর আজকে আবার তানিশা। হে আল্লাহ, তুমি কাদের পাল্লায় আমাকে ফেললে? কি হলো তোমার? তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে আমি। আচ্ছা, তুমি আর আফিফা মিলে কি শুরু করেছো বলো তো? আফিফা আপু আবার তোমার সাথে কি করলো? আফিফাও কয়েকদিন আগে এসেছিল। এসে বলল সে নাকি আমাকে ভালোবাসে। বলছো তুমি এসো? আফিফা আপু এসেছিল তোমাকে প্রপোজ করতে, পরে তুমি কি বললে? দেখো তানিশা, তুমি আর আফিফা সবসময় আমার বন্ধু ছিলে, বন্ধুই থাকবে। আর এটা তো তুমি জানতে যে আয়েশা আমাকে পছন্দ করে। সেটা তো জানতাম। কখনো এটা জানার চেষ্টা করেছো আমি তাকে ভালোবাসি কি ভালোবাসি না? একটা কথা শোনো, আমার আর আয়েশার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলছো কি তুমি? হ্যাঁ তানিশা, আমি যা বলছি ঠিকই বলছি। আগামী শুক্রবার আমার আর আয়েশার বিয়ে। তোমার আর আয়েশার বিয়ে? সে কথাটা আগে
বলতে পারোনি, তাহলে হয়তো আর এতটা কষ্ট পেতাম না। আমি নিশ্চুপ হয়ে আছি। আচ্ছা যাই হোক, বাদ দাও। শুভকামনা রইল তোমাদের নতুন জীবন শুরু করার জন্য। হয়তো তোমাকে নিজের করে পাবো না, কিন্তু বন্ধু হিসেবে তোমার পাশে থাকবো। এটাই তো আবার ক্ষম কিসের? চিন্তা করো না, আমি ঠিক সময় তোমাদের বিয়েতে হাজির হব। আসি তাহলে। তানিশা, তুমি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার এখন কিছু করার নেই। হায় রে পাগল, এতে আবার ক্ষমা চাওয়ার কি আছে? আর আমরা তো বন্ধু নাকি? বন্ধুদের মধ্যে কোনো ধন্যবাদ, সরি এসব চলে না। হয়তো তোমার কথায় কিছুটা কষ্ট পেয়েছি, কিন্তু আমি মানিয়ে নিতে পারবো। আমি আয়শার চোখ তোমার প্রতি যে ভালোবাসা দেখেছি, তা হয়তো আমি ওকে দিতে পারবো না। তোমার জন্য হয়তো বা আয়শাই উপযুক্ত। সেদিন আফিফা, আজ আবার তানিশা। আমার সাথে কেন এসব হচ্ছে? তানিশা মুখে যতই বলুক, আমি বুঝতে পেরেছি সে কতটা কষ্ট পেয়েছে। বাসায় ফিরে আনমনে বারান্দায় বসে বাইরের আকাশটা দেখছিলাম। কি হয়েছে, তোর মন খারাপ? পাশে তাকিয়ে দেখি আয়শা আমার পাশে এসে বসে প্রশ্নটি করলো। না, এমনি। মন খারাপ হতে যাবে কেন? তোর মুখটা দেখে সেটা বোঝা যাচ্ছে যে তুই নিশ্চয়ই কিছু একটা নিয়ে মন খারাপ করে বসে আছিস। প্রথমে মনে করলাম তানিশা আফিফার কথাটা আয়শাকে বলে দিব, কিন্তু পরে ভাবলাম না থাক, এ কথাগুলো শুনে হয়তো আয়শাও অনেক কষ্ট পাবে। তার চেয়ে না হয় সে কথাগুলো আমার মাঝেই থাক। পরের দিন একটি কাজের জন্য আমার দলের লোকজন সহ এক জায়গায় যাচ্ছিলাম। রাস্তার মাঝে দেখি একটি ছেলে তার কয়েকটি বন্ধু মিলে একটি রিক্সাওয়ালার সাথে কি নিয়ে তর্কাতর্কি করছে। রিক্সা চালকটি মাথা নিচু করে চোখের পানি ফেলছে। জুয়েল, গাড়িটা থামাও। কেন ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, ছোটোখাটো কোনো সমস্যা হচ্ছে মনে হচ্ছে। বাইরে দেখতে পাচ্ছ? তারপর আমার ইশারায় জুয়েল বাইরের দৃশ্যটা লক্ষ্য করলো। তারপর সে গাড়িটা থামালো। শাহিন, গিয়ে দেখো তো কি হয়েছে। জি ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর শাহিন গাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে গেল। কি ভাই, এখানে কি হচ্ছে? এখানে কি যাওয়ার হচ্ছে? তুই এখানে আসার কি? দেখুন, ভদ্রভাবে কথা বলুন। বলবো না, তুই কি করবি? তারপর ছেলেটির বন্ধুরা মিলে আস্তে আস্তে শাহিনের দিকে এগিয়ে আসছিল। দেখুন ভাই, এটা কিন্তু অন্যায়। আপনারা এতজন হয়ে একটি বাবার বয়সী লোককে এভাবে রাস্তার মাঝখানে খারাপভাবে গালিগালাজ করছেন। হ্যাঁ করেছি, তা কি হয়েছে? ও আমার মোটরসাইকেল পিক করেছে, দেখেছিস? চাচা, এটা কিভাবে হলো? আমি জানি না বাজান, আমি রিক্সা নিয়ে ওইখানে দাঁড়াইয়াছিলাম। সেই সময় এই মামা আমার রিক্সা লগে ধাক্কা লাগাই দেয়। দেখছেন বাবা, আমার রিক্সা কি অবস্থা হয়েছে? আমি গরিব মানুষ, আমার এই রিক্সা খান ছাড়া আমার পরিবারের খাওন জোগাইব কিভাবে? এটা কিন্তু আপনারা ভীষণ অন্যায় করেছেন। কি করেছি আর না করেছি সেটা তোর কাছ থেকে শিখবো নাকি? বেশি নায়ক হতে আসছিস না? দেখুন, আমার নায়ক হবার কোনো ইচ্ছে নেই। আপনি ওনার যে ক্ষতিটা করেছেন তার ক্ষতিপূরণ দিন এবং তার কাছে ক্ষমা চান। দিলি তো আমার মাথাটা গরম করে। দাঁড়া 1 মিনিট, তোকে হাসপাতালে পাঠাতে হবে মনে হচ্ছে। কাকে হাসপাতালে পাঠাবেন আপনারা? স্যার আপনি? হ্যাঁ আমি। এতক্ষণ কাকে হাসপাতালে পাঠানোর কথা বলছিলেন? আপনারা জানেন আপনাদের আসল জায়গায় পাঠানোর ব্যবস্থা করছি। কোথায় স্যার? পুলিশ স্টেশন। না স্যার, দয়া করে আমাদের পুলিশের হাতে দিবেন না। না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি, ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমার কাছে ক্ষমা চাইবে কোনো লাভ নেই। যদি চাচা আপনাকে ক্ষমা না করে তাহলে আমার কাছেও ক্ষমা পাবেন না। আপনারা আগে ওনার কাছে ক্ষমা চান। আপনারা আর যে ক্ষতিটা করেছেন তার ক্ষতিপূরণ তাকে দিন। মামা, এই নিন টাকাটা রাখুন। আপনার রিক্সার যে ক্ষতি হয়েছে তা এই টাকা দিয়ে সারিয়ে নিয়েন। প্লিজ আমাদের ক্ষমা করে দিন, নইলে আমাদের জেলে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমগো মাফ করে দিলাম। ঘটনা ঘটেছিল ঠিক একটি মোড়ের উপর। এখানে ট্রাফিক পুলিশ থাকার কথা, কিন্তু তারা কোথায়? অবস্থাটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হচ্ছে দেখছি। তারপর যেখানে ট্রাফিক পুলিশ থাকে সেই স্থানটিতে গেলাম। গিয়ে দেখি সেখানকার ট্রাফিক পুলিশ পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই হলো আমাদের দেশের আইন শৃঙ্খল বাহিনীদের অবস্থা। স্যার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিলেন আপনি এতক্ষণ? না মানে স্যার, দেখুন
আমি আপনার কোনো কৈফিয়ত শুনতে চাই না। আপনাদের সামনেই 4 জন ছেলে একটি বৃদ্ধ রিক্সা চালককে এইভাবে হেনস্থা করছে, অপমান করছেন। আপনারা কি করছেন? এটা কি আপনাদের ডিউটির মধ্যে পড়ে? রাস্তাঘাটে কোনো বিপদ আপদের জন্য সবসময় আপনারা আসেন, কিন্তু আপনারা যদি এভাবে আপনাদের দায়িত্ব পালন করেন তাহলে রাস্তাঘাটের অবস্থাগুলো কি হবে? বুঝতে পেরেছেন? এভাবে যদি ডিউটি করতে থাকেন তাহলে এমনভাবে গরিবদের সব সময় লাঞ্ছনা করা হবে। সেটা কি আপনারা চেয়ে চেয়ে দেখবেন? এটা কি আপনাদের ডিউটি? অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দেন। সত্যি বলছি, আর কোনোদিন এমন ভুল করব না। এখন থেকে দায়িত্বশীলভাবে আমি আমার দায়িত্বটা পালন করব। মনে থাকবে তো? জি স্যার। তারপর সেখান থেকে চলে গেলাম আমার কাজটিতে। মন্ত্রী সাহেব আমাদের দেখা করতে বলছিলেন। আমি নতুন এমপি পদের দায়িত্ব নিয়েছি, সেজন্য কিছু আলোচনা করার জন্য ডেকেছিলেন, যেন আমি সবসময় দায়িত্বশীল মানুষ হয়ে কাজ করি। বাড়ি গেলাম। বাড়ি গিয়ে অবাক না হয়ে পারলাম না। আফিফা আবার কখন এলো? আফিফা, আয়েশা ও মা মিলে গল্প করছে আর হাসাহাসি করছে। আফিফাকে দেখে মনে হচ্ছে না যে সে কষ্টে আছে। আফিফা, তুমি এখানে? হ্যাঁ, তুমি কখন এলে? আমি তো অনেকদিন আগে এসেছি। এসেই শুনলাম তুমি নাকি কোনো একটা কাজে বাইরে গিয়েছো, তাই তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। যাক, ভালোই হয়েছে। তবে এই কয়েকদিন তোমাকে ফোন দিলাম, তোমার ফোন বন্ধ ছিল কেন? আসলে মনটা ভীষণ খারাপ ছিল, যার জন্য ফোনটা অফ করে রেখেছিলাম। মনটা নিশ্চয় আমার জন্যই খারাপ ছিল, তাই না? আমি আমার ভুলটা অনুভব করতে পেরেছি। সেদিন তোমার সাথে যেভাবে আচরণ করেছিলাম তার জন্য অনেক দুঃখিত। তোমার সাথে অমন রাগ দেখিয়ে চলে যাওয়ার পর আমারও ভীষণ কষ্ট লেগেছিল। সরি অভি, আমি না হয় সারা জীবন তোমার বন্ধু হয়ে থাকবো। দোয়া করি তুমি আয়েশাকে নিয়ে সুখে থাকো। ধন্যবাদ, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এজন্য আমি অনেক খুশি। আমাদের বিয়ের ব্যাপারে আয়েশা নিশ্চয় তোমাকে কিছু বলেছে? বলেছি, চিন্তা করো না, আমি বিয়ের দিন ঠিক সময় উপস্থিত থাকবো। তা বললে হবে না। তানিশা, ও তোমাকে বিয়ের আগের দিন এখানে উপস্থিত থাকতে হবে। তোমরা না থাকলে আমার বউটাকে সাজাবে কে শুনি? আচ্ছা ঠিক আছে, আমরা বিয়ের আগেই দিন উপস্থিত থাকবো। এবার খুশি? খুশি। আস্তে আস্তে ঘনিয়ে এলো বিয়ের দিন। আজ আমার আর আয়েশার বিয়ে। তানিশা ও আফিফা, রনি, নূপুর সবাই কালকেই চলে এসেছে। আঙ্কেল আন্টি আজকে আসবে। চারদিকে শুধু আনন্দে মুখরিত পরিবেশ, কিন্তু সেটা যেন বেশিক্ষণ রইল না। আয়েশাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সে? কি বলছো কি তুমি মা? আয়েশা কোথায় গেল? কাউকে কিছু না বলে, তাও আবার এমন সময়? আমি জানি না, পুরো বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। আবার কেউ কিছু বলতে পারছে না। যেখান থেকে পারিস আমার মেয়েটাকে খুঁজে এনে দে। মা, তুমি শান্ত হও, কান্নাকাটি করো না, আমি দেখছি। আর কিছুক্ষণ পরই আমার ফোনটা বেজে উঠল। একটা অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করলাম। কিরে, কেমন লাগছে? হবু বউকে খুঁজে পাচ্ছিস না, তাই না? আরফিন, তুই? যা বাবা, অচেনা নাম্বার থেকে ফোন দিলাম, তাও আবার চিনে ফেললি। যাক, ভালোই হয়েছে। আর শোন, তোর হবু বউকে খোঁজাখুঁজি করার দরকার নেই, সে আমার কাছেই আছে, সযত্নেই আছে। আরফিন, তুই যদি আয়েশার কোনো ক্ষতি করেছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। আরে ছিছি, বলছিস কি তুই? আমার হবু বউকে কিছু করতে পারি? তার কোনো ক্ষতি আমি করিনি, আর করব না। শুধু তোকে একটা কাজ করতে হবে, যার জন্য তোকে এখানে আসতে হবে। কি কাজ বল? সেটা নয়, এখানে আসলে জানতে পারবি। আগে তো আয়, তারপর। আর বেশি চালাকি করিস না, পুলিশ কিংবা বডিগার্ড নিয়ে আসার ভুলেও কখনো করিস না, তা না হলে তোর বউকে সারা জীবনের জন্য তোর থেকে আলাদা হয়ে যাবে। না না, এটা একদমই করবে না। আমি কাউকে নিয়ে যাব না, আমি একাই আসছি। কোথায় আসতে হবে বল, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো গুড বয়, এই ঠিকানায় চলে আয়, আমি অপেক্ষা করছি। তারপর আরফিন ফোনটা কেটে দিল। কিরে, কি হলো? কে ফোন করেছিল? মা, তোমরা থাকো, আমি এক্ষুনি আসছি। কিরে, তুই কোথাও যাচ্ছিস বাবা? মা, আমি আসছি, এক জায়গায় যাচ্ছি। ভাইয়া, আমিও যাব আপনাদের সাথে। না, তোমাদের যাবার দরকার নেই, তোমরা এখানেই থাকো, আর প্রয়োজন হলে আমি ডেকে নেব।
তারপর চলে গেলাম আরফিনের দেওয়া ঠিকানায়। গিয়ে দেখি একটি পরিত্যক্ত বিল্ডিং, যেখানে কেউ থাকে না। পুরনো বিল্ডিংটা অন্ধকারে ছেয়ে আছে। সেই সময় কিছু ছেলেকে দেখতে পেলাম। তারা আমার কাছে এলো এবং ভালোভাবে চেক করে দেখলো কোনো অস্ত্র নিয়ে এসেছে কিনা। তারপর আরফিনের কাছে নিয়ে গেল। ওয়েলকাম মিস্টার অভি, আপনাকে আমার এলাকায় স্বাগত। আরফিনের কথায় কান্না দিয়ে পাশে তাকিয়ে দেখি যে আয়শাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মুখটাও একটি কাপড় দিয়ে আটকানো আছে। আমি দেখে যে আয়শার কাছে ছুটে যাব। না না, একদম নয়, এখানে আসার চেষ্টা করিস না। আগে কাজ, তারপর তাকে নিয়ে যাবি। তারপর একটি ছেলে কোথা থেকে পানি এনে আয়শার মুখে ছিটিয়ে দেয়। তারপর আয়শার জ্ঞান ফিরে দেখে আমি তার সামনে দাঁড়িয়েছি। অভি, তুই এসেছিস? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে যত দ্রুত সম্ভব এখান থেকে নিয়ে যাব। বল আরফিন, আমাকে কি করতে হবে? তোকে বেশি কিছু করতে হবে না, তুই শুধু তোর জায়গা থেকে পদত্যাগ করবি। আর এই নে তা কিছু কাগজ, এগুলোতে সাইন করে দে। না অভি, এগুলোতে তুমি কিছুতেই স্বাক্ষর করো না। তুমি তোমার দেশের কথা ভেবে গরিব মানুষদের কথা ভাবো। তুমি যদি পদত্যাগ করো তাহলে তাদের কি অবস্থা হবে ভেবে দেখেছো? প্লিজ অভি। আমি যেই কাগজটিতে স্বাক্ষর করতে যাব, ঠিক সেই সময় গোলাগুলি শব্দ হয়। এগুলো কি হচ্ছে অভি? তুই আমার সাথে এভাবে গেম খেললি? কেন, এতে অন্যায়ের কি আছে? তুই আমার সাথে কতবার কি করতে গেছিস সেগুলো আমি সব কিছুই মনে রেখেছি। আর আমি জানতাম তুই এটা এমনই একটা কাজ করাবি যার জন্য আমি সব কিছু প্রস্তুতি নিয়ে রেখেছি। তুই কিন্তু এটা ঠিক করলি না, বলে দিলাম। তারপর আরফিন তার দলবল নিয়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু পুলিশ তাদেরকে ধরে ফেলে। শুধু আরফিন আর দু একজন তার সাথে পালাতে সক্ষম হয়। আমি আরফিনকে ধরার জন্য যেতে পারলাম না। এখানে আয়শার এই অবস্থা, তাকে ছাড়া কিভাবে তার পিছু ধাওয়া করব, তাই পুলিশরা গেলেন তাদের ধরতে। এদিকে আমি আয়শাকে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আয়শা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুই যদি এখানে না আসতি তাহলে হয়তো আর আমাকে ফিরেই পেতি না। চুপ, একদম চুপ, আর এই কথা মুখে আনবি না। তুই কেন আসতে গেলি? যদি ওরা তোমার ক্ষতি করে দিত? তোকে এত বড় বিপদে রেখে কিভাবে আমি চুপ করে থাকতে পারি বল? তোকে ছাড়া যে আমি অচল, তোকে কিছুতেই হারাতে দিতে পারি না আমি, সেটা যত বড়ই বিপদ হোক। আচ্ছা তুই বলতো, তোকে কিভাবে ওরা নিয়ে গেল বাড়িতে এত মানুষ থাকতে? আমাকে সাজিয়ে রেডি করে যখন তানিশা ও আফিফা আপু বাইরে গেল, তখন আমার ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। আর আমি রিসিভ করলে বলে তোর নাকি খুব বিপদ, আমাকে তাড়াতাড়ি যেতে বলে এবং বাড়ির কাউকে যেন না জানাই সেটা বারণ করেছে। তারপর সবার চোখকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। তারপর একটি অটোতে উঠি। প্রথমে আমি চিনতে পারিনি, তারপর তার ফোনের কথোপকথনে বুঝতে পারলাম এটা তাদেরই লোক, কিন্তু আমি নামতে চাইলে ব্যর্থ হই। তারপর সেই লোকটি আমাকে এখানে নিয়ে, তারপর আমাকে কি জানি একটা স্প্রে মারে। তারপর আমি আর কিচ্ছু জানি না। যখন চোখ খুলে তখন তোকে সামনে দেখতে পাই। তুই কি পাগল? তুই যাচাই করে নিবি না অচেনা লোকটি সত্যি বলছে না কি মিথ্যা বলছে? আরে আমার যদি বিপত্তি হতো তাহলে সে কেন বাড়ির সবাইকে জানাতে নিষেধ করবে? এটা তোর ভাবা উচিত ছিল না? আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। আমার শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, তোকে কিভাবে বিপদ থেকে রক্ষা করা যায়। কিন্তু আমি তো আর এত কিছু জানতাম না। আমাকে ক্ষমা করে দে, আমার জন্য তোকে এত ছোটাছুটি করা লাগলো, তাও আবার আজকের এই দিনে। আচ্ছা যা হবার হয়েছে, সেটা নিয়ে আর চিন্তা বাড়িয়ে লাভ নেই, বাড়ি চল। তারপর অনেক ঝুট ঝামেলা শেষে আমাদের বিয়েটা হয়ে যায়। রাত্রের দিকে জানতে পারি পুলিশ নাকি আরফিন ও বাকি দুজনকে ধরতে সক্ষম হয়েছে। যাক ভালোই হলো। এভাবেই কেটে গেল 5টি বছর। 5 বছর পর এখন আমি এমপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি। শুধুমাত্র নিজের দায়িত্বশীলভাবে কাজ করা ও সকল মানুষের ভালোবাসার মাধ্যমে। মন্ত্রী হবার পর দেশের চিত্রটাই অনেকটা পাল্টে দিয়েছি, যেটা আমার ছোট থেকেই স্বপ্ন ছিল।
আমি সব সময় চেয়েছিলাম আমাদের মতো গরিবদের যেন আর অনাহারে না মরতে হয়। গরিব, বেকার, শিক্ষিত যুবকদের চাকরির পেছনে বেশি ছোটাছুটি না করতে হয়। বাবাই বাবাই, তুমি কোথায়? আমরা তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, আর তুমি আসছো না। মামনি, আমি একটু কাজে আটকে গেছি। প্লিজ তোমার দাদু দাদি ও আম্মুর সাথে খেলা করো, আমি ঠিক চলে আসবো মা। আচ্ছা বাবাই। তারপর মেয়েটা ফোনটা রেখে দিল। আপনাদের তো বলাই হয়নি, আমার আর আয়েশার সন্তান হলো স্নিগ্ধা। স্নিগ্ধ ও স্নিগ্ধা আমাদের যমজ সন্তান হয়েছে। তা স্নিগ্ধা বায়না ধরছে তাদের জন্য চিপস চকলেট নিয়ে যেতে। নিয়ে গেলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল। বাবা, এত ফাস্ট কলিং বেল বাজাতে না বাজাতেই দরজা খুলে দিলে। তোমার ছেলে মেয়ে তো, তুমি আসছো শুনে দরজার কাছে বসেছিল, কিছুতেই সেখান থেকে সরাতে পারছিলাম না, আর তাই এত তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। বাবাই বাবাই, জানো তুমি না চলে যাবার পর আম্মু খালি আমাদের বকা দেয়। আম্মু খুব মজা। ওরে দুষ্টু, এখন বাবার কাছে বিচার দেওয়া হচ্ছে তাই না? তবে রে। তারপর আয়েশা তাদের তেড়ে আসলো। দৌড়ে এসে আমার বুকের ভিতর দুজনে লুকিয়ে পড়ে। আচ্ছা আচ্ছা হয়েছে, কাজে থেকে এসেছি, খুব ক্লান্ত লাগছে, খেতে দাও, খেয়ে বিশ্রাম নেব। আচ্ছা বসো, আমি খেতে দিচ্ছি। স্নিগ্ধা, তোমার বাবা ক্লান্ত, এখন তাকে বিশ্রাম নিতে দাও। তোমরা দাদুর সাথে গিয়ে খেলা করো। আচ্ছা আম্মু। এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, চকলেট চিপস, ধন্যবাদ বাবাই। তারপর দুজন দুই গালে চুমু দিয়ে চলে গেল দাদির কাছে। খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম, ঠিক সে সময় প্রধানমন্ত্রীর ফোন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার রবি, আপনার কাজটা অসাধারণ হয়েছে, অনেক ভালো একটা কাজ করেছেন। আপনার মতো কাউকে দলে পেয়ে ধন্য হয়ে গেছি। আশা করি সবসময় আপনার কাজটা দায়িত্বশীলভাবে করবেন। জি স্যার, অনেক ধন্যবাদ। এটা আমার কর্তব্য, আর আমি আমার কর্তব্য থেকে বিমুখ হব না। আর দোয়া করবেন স্যার, আমি যেন সবসময় আপনার মতো দেশের সেবা করতে পারি। তো বন্ধুরা, এটাই ছিল রিক্সা চালক থেকে একজন মন্ত্রী হয়ে ওঠার গল্প। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।